আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু কমেন্ট জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে ফাইন, আশা করি সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিই। আজকে আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ের 8 নম্বর ক্লাসটা করতেছি, রাইট? আচ্ছা, ঠিক আছে। গত ক্লাসে তোমাদের কয়েকটা জিনিস পড়াইছিলাম, মনে আছে না ভুলে গেছো? এক সপ্তাহ হয়ে গেছে তো। গত ক্লাসে আমরা সিপি দেখলাম, তাই না? স্থির চাপে আপেক্ষিক তাপ, স্থির আয়তনে আপেক্ষিক তাপ, এই জিনিসগুলো দেখছিলাম। সিপি এর সূত্র কি ছিল? ডেল কিউ পি ডিভাইডেড বাই এন ডেল টি। হ্যাঁ, সিবি এর সূত্র স্থির আয়তনে আপেক্ষিক তাপ কি ছিল? স্থির আয়তনে তাপমাত্রা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ ডিভাইডেড বাই মোল পরিমাণ ইনটু তাপমাত্রার পরিবর্তনের মান। ঠিক আছে, এই সূত্রগুলো আমরা গত ক্লাসে পড়ছি। ঠিক আছে, আচ্ছা, এই সূত্রগুলোরই এক্সটেনশন। এই সূত্রগুলো থেকে আরো কিছু জিনিস আসে, সেই জিনিসগুলো আমরা আজকে দেখব। এই সূত্রগুলো কেন পড়ছিলাম, এই সূত্রগুলো দিয়ে আসলে কি লাভ? এই সূত্রগুলো দিয়ে আসলে কি লাভ? এই সূত্রগুলো দিয়ে ধরো সাপোজ তোমাকে কোনো একটা গ্যাসের, সাপোজ তোমাকে যে কোনো একটা গ্যাসের, ধরো সাপোজ কোনো একটা গ্যাসের বলে দিবে এরকম যে কোনো গ্যাসের 2 মোল এর তাপমাত্রা ধরো 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে কত তাপ প্রয়োজন। এই জিনিসগুলো তোমাকে যদি জানতে চায়, তুমি ধরো ইজিলি বের করে ফেলতে পারো। এই জিনিসটা যদি জানতে চায়, এই প্রশ্নগুলো, ধরো একটা গ্যাস নিলাম, এই গ্যাসের তাপমাত্রা আমি একটা সুনির্দিষ্ট পরিমাণ বাড়াইতে চাই। সুনির্দিষ্ট পরিমাণ একটা গ্যাস নিলাম, কিছু একটা মোল পরিমাণ দেওয়া থাকবে এরকম। একটা সুনির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা বাড়াইতে চাও, সেটাও দেওয়া থাকবে। কতটুকু তাপমাত্রা বাড়তে চাও বা কমাইতে চাও, ডেলটি পাচ্ছ, এন পাচ্ছ, বলবে কত তাপ তোমার দেওয়া লাগবে। এখন এই প্রশ্নগুলো স্যাররা যখন বলবে, স্যাররা বলে দিবে যে এটা কি স্থির চাপে করতেছো নাকি স্থির আয়তনে করতেছো। মানে এই যে তাপমাত্রা বৃদ্ধিটা তো তুমি দুইভাবে করতে পারো, স্থির চাপ অবস্থা মেনটেন করে করতে পারো, স্থির আয়তন অবস্থা মেনটেন করে করতে পারো। যেভাবে করো সেটা বলে দিবে স্যাররা। বলে দিবে প্রক্রিয়াটি সমচাপ বা সমায়তন এরকম বলে দিবে। সমচাপে হলে, সমচাপে হলে কত এরকম বলে দিবে প্রক্রিয়াটি সমচাপে, এবং সিপি এর ভ্যালু, সাপোজ গ্যাসটার সিপি এর ভ্যালু এগুলো দেওয়া থাকবে। এটা ধরো সাপোজ দেওয়া এরকম 28 জুল পার মোল পার কেলভিন। তো ইজিলি বের করা যাবে না। তার মানে এই ম্যাথটাতে কি জানতে চাইছে? এটা একদম শর্টকাট, মানে একটা জাস্ট তোমাদের স্যাম্পল দিলাম কিরকম টাইপের ম্যাথ আসতে পারে। আমরা চাইতেছি কি তাপের পরিমাণ, তাই না? কত তাপের প্রয়োজন? তাপের পরিমাণ। তাপ মিন্স ডেল কিউ, যেহেতু প্রক্রিয়াটা স্থির চাপে হয়েছে, দ্যাট মিন্স ডেল কিউ পি চাইছে আমার কাছে। তো ডেল কিউ পি ইজ ইকুয়াল টু কত? ডেল কিউপি ইজ ইকুয়াল টু এই সূত্রটাই, জাস্ট ডেল কিউপিটাকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে পাঠাতে। তাহলে কি লেখা যায়? এন সিপি ডেল। সব কিছুর ভ্যালুই জানো না? সব কিছুর ভ্যালুই তুমি জানো। তুমি এন এর ভ্যালুও জানো। এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে আমার 2 মোল। সিপি এর ভ্যালু তুমি জানো 28। হ্যাঁ, তারপরে ডেলটি, ডেলটি এর ভ্যালু তুমি জানো 10। মাথায় রাখবা তাপমাত্রার বৃদ্ধি ডিগ্রি সেলসিয়াসে যা ক্যালভিন হতা, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি যে কথা, 10 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি একই কথা। তো এখানে ডিগ্রি সেলসিয়াসের ভ্যালুটা বসাচ্ছ তাপমাত্রার পরিবর্তন হিসেবে, সমস্যা নেই। ক্যালভিনেরটা বসাচ্ছ, সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা এখানে যা আসবে সেটাই আমার অ্যান্সার। এখানে যা আসবে সেটাই কি আমার অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা এই ম্যাথগুলা করে ফেলতে পারবো, যেখানে আমার কতটুকু তাপের দরকার সেটা আমি বের করে ফেলতে পারবো, রাইট? আচ্ছা, তো এখন আমরা আজকে একটা কনসেপ্ট শিখবো। তো এই জিনিসটা তো একটা সামারি দিলাম, যেগুলো আসলে শিখে কি লাভ। ঠিক আছে, এখন আমরা একটা কনসেপ্ট ডেভেলপ করব। সবাই একটু সাদা একটা পেজ নাও, পেজ নিয়ে আমার সাথে সাথে কয়েকটা জিনিস লিখো। আমরা অলরেডি মেয়ারের প্রকল্প পড়ছি না? মেয়ারের প্রকল্প, মেয়ারের প্রকল্পতে কি বলা ছিল? গ্যাসের বা কোনো সিস্টেমের ইউ শুধুমাত্র নির্ভর করে কিসের ওপরে? শুধুমাত্র টি এর ওপর নির্ভর করে, তাপমাত্রার ওপর নির্ভর করে। কোনো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি তার তাপমাত্রার ওপর নির্ভর করে, এইরকম একটা কনসেপ্ট আমরা আগেই পড়ছিলাম, তাই না? এরকম একটা কনসেপ্ট আমরা আগেই পড়ছি। আচ্ছা, এটা অনেকে পড়ছি বাট ফিল করতে পারি না, এই জিনিসটা আমি তোমাদের একটু ডিপলি বুঝাই। ঠিক আছে,
এটার মানে কি জানা, এটা দিয়ে তিনি কি বুঝাইছেন, এটা দিয়ে তিনি বুঝাইছেন যে একটা গ্যাসের যেই প্রক্রিয়াই ঘটুক না কেন, তাপমাত্রার পরিবর্তন যদি সমান থাকে, ধরো তুমি একটা গ্যাসের তাপমাত্রার পরিবর্তন 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াচ্ছ, সমচাপ প্রক্রিয়াও বাড়াইতে পারো, সম আয়তন প্রক্রিয়াও বাড়াইতে পারো, রুদ্ধতাপীয় প্রক্রিয়াও তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে পারো। তোমার কিন্তু উপায় আছে কয়টা, অপশন আছে কয়টা, অপশন আছে 3টা, লিখে ফেলি। কোনো গ্যাসের একটা তাপমাত্রা বাড়াবা, কত বাড়াবা, সাপোজ ধরো তাপমাত্রা বৃদ্ধি করবা তুমি 10 ডিগ্রি সেলসিয়াস, এটা তুমি কয়ভাবে করতে পারো, এটা তুমি 3ভাবে করতে পারো। তুমি সমচাপ প্রক্রিয়ায় মানে চাপ সমান রেখে তার 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাও করতে পারো, সম আয়তন প্রক্রিয়ায় করতে পারো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া করতে পারো। এখন বলতে পারো ভাইয়া আরেকটা প্রক্রিয়া আছে, সেটাতেই করা যাবে, আরেকটা প্রক্রিয়া কি বলতো? আরেকটা প্রক্রিয়া ছিল যেটা তাপগতীয় প্রক্রিয়া 4টা, আমি লিখলাম 3টা। আরেকটা প্রক্রিয়া কি? সমষ্ণ। সমষ্ণ প্রক্রিয়া কি তাপমাত্রা বৃদ্ধি করা যায়? সমষ্ণ প্রক্রিয়া কি তাপমাত্রা বৃদ্ধি করা যায়? সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা বৃদ্ধি করা যায়, তো ওইটা আমি লিখলাম, কারণ ওখানে তো আর আমি যদি বলি সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়েছে, তাহলে কথাটা কি কোনো ভ্যালু রাখে? কথাটা কোনো যুক্তিহীন কথা, তাই না? সমষ্ণ মিন্স তাপমাত্রা বাড়তেছে না কমতেছে না, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটা গ্যাসের তাপমাত্রা বাড়াই বা কমাই কয় উপায়ে করতে পারবো? 3 উপায়ে করতে পারবো। এই 3টা প্রক্রিয়া আমার কাছে অ্যাভেলেবেল। এই 3টা প্রক্রিয়ার যে কোনো প্রক্রিয়া তুমি করো, এমন না যে সমায়তন প্রক্রিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে যে পরিমাণে ডেলিউ লাগবে, এই প্রক্রিয়ায় ধরো যে কেউ একজন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াবে, তার যে পরিমাণে ডেলিউ লাগবে, এই প্রক্রিয়াও সে যদি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ায় তার একই ডেলিউ লাগবে, ডেলিউ সেম লাগবে। এইটা প্রক্রিয়াও যদি কেউ গ্যাসের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ায় তার একই ডেলিউ লাগবে। এমন না যে সমচাপ প্রক্রিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে এক রকমের ডেলিউ লাগে, সম আয়তন প্রক্রিয়ায় ডেলিউ বাড়াইলে বা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে আরেক রকমের ডেলিউ লাগে। নো, অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত তুমি একই পরিমাণ তাপমাত্রা বাড়াচ্ছ, যেই প্রক্রিয়াই বাড়াও না কেন, একই পরিমাণ তাপমাত্রা বাড়াচ্ছ, সমচাপে বাড়াও, সম আয়তনে বাড়াও, রুদ্ধতাপে বাড়াও, 3টা প্রক্রিয়াতেই ডেলিউ কিন্তু একই লাগবে। মানে আমি ডেলিউর পাশে পাশে লিখে দিই, ডেলিউ কিন্তু সেম, এখানেও যা লাগবে এখানেও তা লাগবে, এখানেও তা লাগবে। বুঝতে পারছো? হ্যাঁ, তুমি যদি এখন বলো যে ভাই আমি সমচাপ প্রক্রিয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 12 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, তাহলে তো ভিন্ন আসবে, কারণ তুমি দুই জায়গায় দুই রকমের তাপমাত্রা কম বাড়াইছো, তাই না? এক জায়গায় 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছো, আরেক জায়গায় 12 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছো। কিন্তু তুমি যদি দুই জায়গায় সেম, দুই প্রক্রিয়ায় সেম পরিমাণের তাপমাত্রা বাড়াও বা কমাও, তোমার ডেলিউয়ের পরিমাণ সেম। তো এই কথাটার ইনার মিনিং হচ্ছে এটা, মানে এই কথাটা তো তিনি বলছেন বইয়ের ভাষা, এটার ইনার মিনিং হচ্ছে এটা যে অন্য কিছু সমান থাকুক না থাকুক সেগুলোর সাথে ডেলিউয়ের কোনো কানেকশন নাই, শুধু ডেলিউয়ের কানেকশন কার সাথে? টি এর সাথে, ডেল টি এর সাথে। ডেল টি এর ভ্যালু একটা সুনির্দিষ্ট পরিমাণ বাড়াইলে সমচাপে বাড়াও, সম আয়তনে বাড়াও, রুদ্ধতাপীয়তে বাড়াও, ডেলিউ একই পরিমাণ বাড়বে। ঠিক আছে? বুঝতে পারছো? বোঝা গেছে? বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। এবার আমরা কয়েকটা জিনিস একটু পড়বো, এই কনসেপ্টটা মাথায় রইলো। এখন আরেকটা জিনিসই পড়বো আমরা, সম আয়তন প্রক্রিয়ায়, সম আয়তন প্রক্রিয়ায় ডেল কিউ ইজ ইকুয়াল টু কত? ডেল কিউ বি, ওই যে একটু আগে যে সূত্রটা লিখলাম এইটাই আর কি। হ্যাঁ, এটা ডেল কিউ বিটাকে এক পাশে করে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দাও, ডেল কিউ বিটাকে এক পাশে করে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দাও। পাঠিয়ে দিলে কি লিখতে পারো? এন ক্যাপিটাল সিভি ডেল টি, রাইট? এটা লেখা যায়। ঠিক আছে, সম আয়তন প্রক্রিয়ার জন্য কতটুকু তাপ দরকার তাপমাত্রা ডেল টি পরিমাণ বৃদ্ধিতে, সেই পরিমাণটা ডেল কিউভি। কত পরিমাণের তাপ দরকার সেটা হচ্ছে ডেল কিউভি, ডেল টি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধিতে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে সূত্রটা লিখলাম, আবার সবাই আমরা একটা সূত্র সম্পর্কে জানি না? সবাই আমরা এই সূত্রটা সম্বন্ধে জানি কিনা? ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এই সূত্রটার কি কোনো শর্ত ছিল? এমন কি বলা ছিল যে এই সূত্রটা সমায়তনে ব্যবহার করা যাবে, অন্যান্য প্রক্রিয়া, সবার ক্ষেত্রে ব্যবহার করতে, সকল প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার করা যায়। তো আমরা এইটাকেই যদি সমায়তনের ক্ষেত্রে দেখি, তাহলে ডেল কিউ এর জায়গায় ভ্যালু বসাই দাও, মানে ধরো সমায়তন প্রক্রিয়ার জন্য এই সূত্রটা লিখছো, ডেল কিউ এর জায়গায় ভ্যালু বসাই দাও, কি লিখতেছো? এন সিভি ডেল টি, ডেল ইউ ডেল ইউ এর মতন রাখো। সমায়তন প্রক্রিয়ার জন্য এটা কিসের জন্য কাজ করতেছি ভাইয়া? সমায়তন প্রক্রিয়ার জন্য। সমায়তন প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ কত বলো দেখি? সমায়তন প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ কত? 0। আমরা অনেক ম্যাথ করছি এরকম, তাই না? সমায়তন প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ এর ভ্যালু 0। তাহলে কি আসলো তোমার কাছে? তোমার কাছে একটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছে ডেল ইউ এর একটা সূত্র চলে আসছে। ডেল ইউ এর একটা সূত্র চলে আসছে।
ডেল ইউ এর সূত্রটা কি বোঝাচ্ছে? ডেল টি পরিমাণ তাপমাত্রা প্রয়োজনে প্রয়োজনীয় ডেল ইউ। আমরা যেমন এই যে এখানে একটু আগে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন করছি, ডেল ইউ কত এটা লিখতে পারিনি কারণ এটার কোনো সূত্র জানতাম না। ফাইনালি আমরা একটা সূত্র জানছি ডেল ইউ এর সূত্র। তোমাকে যদি বলে দেয় 10 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ তাপমাত্রা পরিবর্তন করা হয়েছে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত জানতে চাই, তুমি এই সূত্রটা ব্যবহার করতে পারবা। ডেল টি এর ভ্যালু জানলে ডেল ইউ এর ভ্যালু জানা যাবে। এখন আমার তোমাদের কাছে প্রশ্ন, দেখি কেমন বুঝছো। এই ডেল ইউ এর সূত্রটা বাই করছি কোন প্রক্রিয়া থেকে? সময়আয়তন। এই সূত্রটা কি সমচাপ রুদ্ধতাপীয়তে ব্যবহার করা যাবে কি যাবে না? ডেল ইউ যে ভ্যালুটা, এই যে এটা তো আমরা মাত্র সময়আয়তনের ক্ষেত্রে বের করছি, তাই না? সময়আয়তনের ক্ষেত্রে বের করছি, আসছে কি এন সিভি ডেল টি। আমার তোমার কাছে প্রশ্ন, সমচাপ রুদ্ধতাপীয়তে এই সূত্রটা ব্যবহার করা যাবে কি যাবে না? এটা চিন্তা করো, যাবে কি যাবে না? যাবে। উত্তর হচ্ছে যাবে। কারণ আমি কি বলছি যে ডেল ডাব্লিউ থাকুক না থাকুক এটার ডেল ডাব্লিউ এর সাথে টি এর রিলেশনশিপ আছে না। আমি বলছিলাম তোমাদের একটা কথা প্রথমেই, মনে করে দেখো, ডেল টি এর পরিমাণ যদি ফিক্স রাখো, ডেল টি ধরো 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছো, হ্যাঁ 10 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ তুমি তাপমাত্রা বৃদ্ধি করছো, এটা সম আয়তনে তোমাকে যত পরিমাণের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দিবে, এটা সমচাপে কিন্তু তত পরিমাণের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দিবে। আমি কিন্তু বলি নাই যে এই যে এখনো লেখা আছে সেম সেম সেম, এটা কি বুঝলা? এখানে যদি মান 10 দেই, এখানেও মান 10ই দিবে, এখানেও মান 10ই দিবে। এটা তো কোন সূত্র থেকে আসতে ম্যাটার করে না, মানটা 10 যদি হয় এখানেও মান 10 হবে, এখানেও মান 10 হবে। তার মানে মাথায় রাখিও, এটা হচ্ছে আমরা মান বের করছি সময়আয়তন হয়ে। কেন? কারণ সময়আয়তন হয়ে বের করাটা ইজি, সমচাপ হয়েও বের করা যেত। সমচাপ হয়ে কেউ যদি বের করতে চাইতো বের করা যেত না একটা সূত্র। চলো দেখি, সমচাপ হয়ে কেউ যদি বের করতে চাইতো একটা সূত্র, সমচাপের জন্য ডেল ইউ এর সূত্র বের করতে চাও যদি সমচাপের জন্য, তাহলে সে কি লিখতা? সে লিখতা না এরকম ডেল কিউ পি ইজ ইকুয়াল টু এন সিপি ডেল টি। হ্যাঁ, সে কি লিখতা? সে যদি ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ সূত্র লিখতা, সে তখন ডেল কিউ এর জায়গায় বসাই দিতা কত? এন সিপি ডেল টি, ডেল ইউ এর মতো। তখন তোমার ডেল ডাব্লিউ জিরো হয়তো না, ডেল ডাব্লিউ এর মতন থাকবে। এখানে কেউ যদি ডেল ইউ এর সূত্র লেখে, তাহলে তার ডেল ইউ এর সূত্রটা কেমন? তার ডেল ইউ এর সূত্রটা হচ্ছে এরকম এন সিপি ডেল টি মাইনাস ডেল ডাব্লিউ, তার জন্য ডেল ইউ এর সূত্রটা হয়তো এরকম। এটাও সূত্র, এটাও ডেল ইউ এর সূত্র, বাট এই সূত্রে অনেকগুলো জিনিস জানতে চাই, রেদার এই সূত্রটা একটু সহজ। তাহলে ডেল ইউ এর সূত্র কিন্তু সমচাপ হয়েও একটা বের করা যায় না যে তা না, কিন্তু বের করলে কি এমন কি কোনো বলছিলাম যে সমচাপের ক্ষেত্রে ডেল ইউ এর একটা মান আসবে, সময়আয়তনের ক্ষেত্রে ডেল ইউ এর আরেকটা মান আসবে যদি তুমি একই পরিমাণ তাপমাত্রা? আমি বলছিলাম সেম মান আসবে, মানে এই সূত্র ব্যবহার করে যেই মান তুমি পাবা, এই সূত্র ব্যবহার করে সেম মানই তুমি পাবা। মানে বলা যায় এই দুইটা জিনিস আসলে ইকুয়াল, এখানে এই ভ্যালুটা তোমাকে যা দিবে, এই ভ্যালুটা তোমাকে তাই দিবে, ইকুয়াল, সেম ভ্যালু। ঠিক আছে? তাহলে সূত্র কিন্তু এটাও, বাট আমরা এটাকে আলাদাভাবে মুখস্থ রাখবো, কারণ এইটার চেয়ে এটা ইজিয়ার, অ্যাপ্লাই করা ইজিয়ার। এটাও সূত্র, এটাও ডেল ইউ এর সূত্র। ঠিক আছে, মাথায় রাখবা ডেল ইউ কিন্তু সকল জায়গায় সেম আসবে। ডেল ইউ কিন্তু এমন না যে সমচাপের ক্ষেত্রে একরকম, সময়আয়তনের ক্ষেত্রে একরকম, রুদ্ধতাপীয়র ক্ষেত্রে আরেক রকম। তাপমাত্রার পরিবর্তন যদি সুনির্দিষ্ট থাকে, সমচাপে একই পরিমাণ তাপমাত্রা বাড়াও, সময়আয়তনে একই পরিমাণ তাপমাত্রা বাড়াও, রুদ্ধতাপীয় একই পরিমাণ তাপমাত্রা বাড়াও, মাথায় রাখবা সমচাপের ক্ষেত্রে যেই ডেল ইউ আসবে, সময়আয়তনের ক্ষেত্রেও সেটা, রুদ্ধতাপীয়র ক্ষেত্রেও সেটা। ঠিক আছে, তাহলে সামারিটা নি, সামারি সবাই লিখো, সামারি। আমাদের এই যে মাত্র যা যা কথা বললাম সেটার সামারি লিখে ফেলো, সামারি, একটা লাইন লেখো, সামারি। হ্যাঁ, সেটা হচ্ছে সকল প্রক্রিয়ায় ডেল ইউ এর সূত্র কি? ডেল ইউ এর সূত্র কি সকল প্রক্রিয়ায়? এন সিভি ডেল টি। ঠিক আছে, সকল প্রক্রিয়ার জন্য এটা সত্য, সকল প্রক্রিয়ার জন্য ডেল ইউ এর সূত্র এটা সত্য। এটা তোমাকে সমচাপ প্রক্রিয়ায় ডেল ইউ বের করতে বলুক, এটা তুমি ইউজ করতে পারবা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল ইউ বের করতে বলুক, মানে অপন শক্তির পরিবর্তন বের করতে বলুক, তুমি এটা বের করতে পারবে, এটা ব্যবহার করতে পারবা।
সম আয়তন প্রক্রিয়ায় বললে তো পারবাই, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, আর সমচাপ প্রক্রিয়ায় ডেল কিউ এর সূত্র কি? ডেল কিউপি সূত্র হচ্ছে এটা, এন সিপি ডেল টি। সম আয়তন প্রক্রিয়ায়, এটা হচ্ছে সামারি, মানে একদম ফাইনালি যে দুই তিনটা লাইন তোমার মনে রাখলেই হবে, হ্যাঁ। প্রক্রিয়ায় ডেল কিউ ভি এর সূত্র কি? ডেল কিউ ভি এর সূত্র হচ্ছে এন সিভি ডেল টি। মানে বলতে পারো সমায়তন প্রক্রিয়ায় যাহাই প্রয়োজনীয় তাপ তাহাই অভ্যন্তরীণ শক্তি। সমায়তন প্রক্রিয়ায় যাহাই প্রয়োজনীয় তাপ তাহাই যে কোনো প্রক্রিয়ায় প্রয়োজনীয় অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে। এটা কিন্তু সকল প্রক্রিয়ার জন্য ইউজ করা যাবে। ডেল কিউ এর সূত্র এটা কিন্তু শুধু সমচাপ প্রক্রিয়ায় ইউজ করা যাবে। ডেল কিউ এর সূত্র এটা কিন্তু শুধু সমায়তন প্রক্রিয়ায় ইউজ করা যাবে। বাট ডেল ইউ এর সূত্র এনি এনি যে কোনো প্রক্রিয়ায় তুমি ইউজ করতে পারবে। ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে পারছো? তা সবাই লিখো, একটা ম্যাথ করবো, ম্যাথ করলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। এখন কয়েকটা ম্যাথ করবো, ম্যাথ করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার যা আছে লিখে ফেলো, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই সূত্রটা আমি এই প্রক্রিয়ায় ইউজ করতে পারবো, এই প্রক্রিয়া ইউজ করতে পারবো, সেম। ঠিক আছে, তাহলে চলো একটা ম্যাথ করি। আমাদের একটা এমসিকিউ প্রশ্ন শুরুতে, সবাই একটু তুলে ফেলো। সবাই শুধু এই পরিমাণ প্রশ্ন তুলে লেখো, গ্যাসের অন্তঃশক্তির পরিবর্তন কত, মানে ডেল ইউ জানতে চাইছে, হ্যাঁ। সবাই প্রশ্ন একটু তুলে ফেলো ফার্স্ট। নাসিম বলছো ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। প্রশ্ন তোলা হলে বলবা। ভাইয়া আমাদের ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড পেপার চ্যাপ্টার 6 আছে। আচ্ছা, তো যেগুলা আছে তোমাদের চ্যাপ্টার কোনো সমস্যা নাই, আমার ইউটিউবের ফ্রি প্লেলিস্ট আছে, যেগুলো আমরা ধরো এখনো বিগিনার টু মাস্টারের হয়তো সামনে পড়বো, মানে তোমার কলেজের সিলেবাসের হয়তো আগে শেষ হবে না, সেগুলো আমার ইউটিউবের যে ফ্রি প্লেলিস্ট আছে সেখান থেকে দেখে শেষ করে ফেলতে পারবা, বুঝছো? তো সেখান থেকে দেখলে একাডেমিক পর্যন্ত কাভার হয়ে যাবে। তারপরে অ্যাডমিশন পর্যন্ত কাভার করতে হলে আমাদের এই ক্লাসগুলো লাগবে। সো এগুলো তো আসবেই, ধারাবাহিকভাবে তোমরা সামনে পাবে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি বলছে, বলছে স্থির চাপে 8 গ্রাম, 8 গ্রাম, এটা কিসের ভ্যালু দেওয়া? এটা ভরের ভ্যালু দেওয়া, তাই না? ভরকে আমরা, গ্যাসের ভরকে আমরা ডাব্লিউ দিয়েও প্রকাশ করি, এম দিয়েও প্রকাশ করি, স্মল এম দিয়েও প্রকাশ করি। এটা তোমার ইচ্ছা, তুমি যেটাতে প্রকাশ করতে কমফোর্টেবল, দুইটাই করা যাবে। কেমিস্ট্রিতে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, ফিজিক্সে স্মল এম দিয়েও করে, ডাব্লিউ দিয়ে করে, এটা তোমার যেটা ভালো লাগে, হ্যাঁ। অক্সিজেন, অক্সিজেন মানে O2, হ্যাঁ। 100 জুল, 100 জুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে। 100 জুল তাপ শক্তি সরবরাহ করার অর্থ হচ্ছে তোমার কাছে ডেল কিউ দেওয়া আছে, হ্যাঁ। তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেল, তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেল মিন্স কি ডেল টি দেওয়া আছে আমার কাছে, তাপমাত্রার পরিবর্তন। এখানে সিপি দেওয়া আছে, ক্যাপিটাল সিপি 29.1 জুল পার মোল পার কেলভিন দিয়ে বলছে উদ্দীপক থেকে গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন বের করো। তাহলে আমার এটা কি প্রক্রিয়া? স্থির চাপ, তো তাই এই ডেল কিউটাকে ডেল কিউ পি বলো। যেহেতু স্থির চাপ প্রক্রিয়ায় প্রয়োজনীয় তাপ শক্তি, তাই ডেল কিউ না বলে ডেল কিউ পি বললাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদের বলছি অলরেডি যে তোমরা ডেল ইউ বের করতে যদি বলে, কোন প্রক্রিয়ায় বের করতেছো দেখা দরকার আছে? সমচাপে বের করতেছি না সম আয়তনে বের করতেছি না রুদ্ধতাপে, দেখা দরকার আছে? একদম দেখা দরকার নেই। ডিরেক্ট সূত্র, ডিরেক্ট সূত্র, সকল প্রক্রিয়ার জন্য তুমি এটা ইউজ করতে পারবে। যাহাই ডেল ইউ তাহাই কি এন সিভি ডেল টি। এটা সমচাপ প্রক্রিয়ার জন্য হোক, সমষ্ণতা হবে না, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য হোক, সম আয়তন প্রক্রিয়া, সকল প্রক্রিয়ার জন্য এটা ইউজ করা যাবে, হ্যাঁ। আচ্ছা, তো এই সূত্রটা তুমি ডিরেক্ট ইউজ করতে পারো। এন মানে কি? মোল পরিমাণ। গ্যাসের মোল পরিমাণ যদি সরাসরি না দেওয়া থাকে কিভাবে বের করা যায় ভাইয়া? তোমরা কি এটা শিখছো, এই সূত্রটা শিখছো? এন ইজ ইকুয়াল টু ভর বাই আণবিক ভর, ডাব্লিউ বাই ক্যাপিটাল এম, এভাবে লেখা যায়। অথবা ডাব্লিউ কে যদি ছোট হাতের এম দিয়ে কেউ লেখে তাহলে স্মল এম বাই ক্যাপিটাল এম, একই কথা। গ্রামে প্রকাশিত গ্যাসের ভর ডিভাইডেড বাই আণবিক ভর, এভাবে লেখা যায়। তাহলে আমার এখানে কিন্তু দেওয়া আছে, দুইটা জিনিসই দেওয়া আছে, তাই না?
এম এর ভ্যালু কত 8 গ্রাম, গ্রামে কিন্তু ব্যবহার করতে হবে, বুঝতে পারছো? এগুলো কিন্তু যখন লিখবা এই সূত্রে মাস্ট মাথায় রাখবা, গ্রাম, গ্রামে বসাতে হবে, ঠিক আছে? গ্রামে বসাবা, ঠিক আছে? যদি কেজি দেওয়া থাকতো আমরা গ্রাম বানায় নিতে হবে, ঠিক আছে? আর অক্সিজেনের আণবিক ভর, এটা কিন্তু তোমাকে বলে দিবে না। অক্সিজেনের আণবিক ভর মিন্স 32, তোমরা সবাই জানো হয়তো, তাই না? সিবি, সিবি কি দেওয়া আছে? সিবি কি দেওয়া আছে? নাই, দেওয়া নাই, বাট বের করে নেওয়া যাবে ঠিকই, তাই না? সিপি যেহেতু দেওয়া আছে, আমরা সবাই একটা জিনিস জানি, সেটা হচ্ছে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। শিখছি না সবাই? শিখছি। তাহলে সিবি ইজ ইকুয়াল টু কত? সিপি মাইনাস আর, সিপি মাইনাস আর। সিপি এর ভ্যালু তুমি জানো, সিপি এর ভ্যালু কত? সিপি এর ভ্যালু 29.1, 29.1। আর আর এর ভ্যালু তোমাদের গত ক্লাসেই শিখাইছিলাম, মোলার গ্যাস ধ্রুবক কত? 8.314। তাহলে এখান থেকে কিন্তু এই ভ্যালুটা চলে আসবে, ইজিলি চলে আসবে, তাই না? 29.1 মাইনাস 8.314 আসে কত? 20.786, 20.786। এককটা যেহেতু এসআই এককই দেওয়া, তাই জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে? আচ্ছা, তো তুমি চলে আসো এখন এটা নিয়ে। সিবির ভ্যালু তুমি জেনে গেছো, সিবির ভ্যালু কত? 20.786 ইন্টু ডেল টি, তাপমাত্রার পরিবর্তন কত? 13.74 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 13.74 ডিগ্রি সেলসিয়াস বা 13.74 ক্যালভিন একই কথা। তাপমাত্রার পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসে রাখা যায়, ক্যালভিনে রাখা। তাহলে দেখো ভ্যালু ব্যবহার করে কত আসে। তাহলে 8/32 ইন্টু 20.786 ইন্টু 13.74 আসে কত? 71.399, মানে 71.4 এরকম বলা যায়, 71.4 এত জুল। যেহেতু এটা কি শক্তি, শক্তির পরিবর্তন মানে কি শক্তি আসবে, জুলে আসবে এককটা। তাহলে আমার অ্যান্সার কত? এটা ক্লোজেস্ট, ঠিক আছে? এখানে দশমিকের পরে ভ্যালু একটু কম বেশি নেওয়ার কারণে একটু কম বেশ হতে পারে, সো এটা আসছে, ঠিক আছে? বুঝতে পারছো? বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, ফাইন। এটা আরেকভাবেও বের করা যাইতো। ডেলিউ এর আরেকটা সূত্র তোমাদের দেখাইছিলাম না, যে সমচাপের ক্ষেত্রে যদি হিসাব করে বের করি, ডেলিউ এর একটা সূত্র দেখাইছিলাম না, যে এরকম এন সিপি ডেল টি বিয়োগ ডাব্লিউ। এই যে একটু আগে একটা এরকম সূত্র কিন্তু বের করে দেখাইছিলাম, বাট এটা ইউজ করা তুলনামূলক ডিফিকাল্ট। এটা ইউজ করা তুলনামূলক ডিফিকাল্ট কেন? কারণ ডেল ডাব্লিউ লাগে, ডেল ডাব্লিউ লাগে, ঠিক আছে? সো এর জন্য আমরা কি এই সূত্রটা পারতপক্ষে ইউজ করি না, বুঝছো? আমরা এর জন্য এটা না ইউজ করে এটা ইউজ করি। দুইটাই ডেল ইউ এর সূত্র, দুইটাই যে কোনো প্রক্রিয়া ইউজ করা যায়। এমন না যে এটা সমচাপ থেকে বের করা হয়েছে মানে সমচাপ ইউজ করতে হবে। এটাও তুমি যে কোনো প্রক্রিয়া ইউজ করতে পারো, এটাও তুমি যে কোনো প্রক্রিয়া ইউজ করতে পারো, এটাও তুমি যে কোনো প্রক্রিয়া ইউজ করতে পারো, ঠিক আছে? ডেল ইউ প্রক্রিয়ার উপর নির্ভর করে না, বুঝতে পারছো? বোঝা গেছে? ওকে, আচ্ছা। শুধু নির্ভর করে কি তাপমাত্রার পরিবর্তনের উপর কেবল, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। এবার চলো কিছু বুয়েট স্টাইলের ম্যাথ করা যাক। হ্যাঁ, আমরা একটু আগে যেটা করছিলাম এটা একাডেমিক স্টাইলের ম্যাথ, সেম কনসেপ্ট। এবার একটু অ্যাডমিশন স্টাইলের ম্যাথ, সেম কনসেপ্ট। সবাই একটু প্রশ্নটা তুলে ফেলো ফাস্ট, সবাই একটু প্রশ্নটা ফাস্ট তুলে ফেলবা। হ্যাঁ, আমি টাইমার দিয়ে দিচ্ছি। আচ্ছা, তুলে ফেলো। আমি গামা সিবি দিয়ে করা যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে, কোনো সমস্যা নাই। আমি সিপি আর সিবি এর সম্পর্ক ইউজ করছি বিয়োগ ফলেরটা। তুমি যদি চাও যে সিপি বাই সিবি ইজ ইকুয়াল টু গামা, অর্থাৎ সিবি ইজ ইকুয়াল টু, ওখান থেকে বের করো, সিপি জানো, গামা জানো। গামা তো জানোই দ্বীপ পরমাণু গ্যাসের জন্য কত হয় 1.4। তো সেটাই ইউজ করে যদি করতে চাও করতে পারো, কোনো সমস্যা, ঠিক আছে? সবাই লেখা হলে ডান বলিও ভাইয়া। এটা অ্যাডমিশন স্টাইলের ম্যাথ, ঠিক আছে? সেম কনসেপ্টের উপর অ্যাডমিশন স্টাইলের ম্যাথ। একটু আগে যে কনসেপ্টটাতে আমরা একটা এমসিকিউ করছি একাডেমিকের, সেটা কি বলছে দেখো। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 1 এটিএম চাপে কোনো গ্যাসের ঘনত্ব দেওয়া আছে এত, কোনো গ্যাসের ঘনত্ব দেওয়া আছে এত, আয়তন দেওয়া আছে এত। ঘনত্ব আর আয়তন। আচ্ছা, ঘনত্বকে আমরা রো দিয়েও লিখতে পারি অথবা ডি দিয়েও লিখতে পারি, ডেনসিটি
ডি স্মল ডি অথবা রো দিয়ে লিখতে পারি, এটা ভলিউম ভি দিয়ে লিখলাম, ঠিক আছে। এটা তাপমাত্রা আদি তাপমাত্রা বা টি দিয়ে লেখো, এটা প্রেসার পি দিয়ে লেখো। ওই গ্যাসের উষ্ণতা 15°C করতে, মানে এটা আদি তাপমাত্রা যদি হয় এটা শেষ তাপমাত্রা আর কি, হ্যাঁ তুমি তাপমাত্রা চেঞ্জ করছো, 30 ক্যালোরি তাপের প্রয়োজন, 30 ক্যালোরি তাপের প্রয়োজন। এটা কি দেওয়া ভাইয়া? এটা দেওয়া আছে তোমার কাছে ডেল কিউ এর ভ্যালু, রাইট? কি দেওয়া আছে? ডেল কিউ এর ভ্যালু। কোন প্রক্রিয়ায় করছো? স্থির চাপ। কি প্রক্রিয়াটা? স্থির চাপ, তাই এটাকে ডেল কিউ না বলে ডেল কিউ পি বলো, তাহলে আরো অ্যাকুরেট। হ্যাঁ আচ্ছা, স্থির চাপে এবং স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ নির্ণয় করো। মানে সহজ করে তোমার কাছে জানতে চাইছে কি সিপি আর সিভি কত, ক্যাপিটাল সিপি আর ক্যাপিটাল সিভি এই দুইটা জিনিস কত তোমার কাছে জানতে চাইছে। ফাইন, আচ্ছা কি করা যায় বলো? ম্যাথটা কিন্তু সহজ, টেকনিক্যালি থিঙ্ক করলে ম্যাথটা অত কঠিন না, সহজই। হ্যাঁ দেখো, ফার্স্ট অফ অল আমার কাছে দেওয়া আছে হচ্ছে ডেল কিউপি, তাই না? ডেল কিউপি দেওয়া আছে। ডেল কিউপি এর সূত্র কি ছিল? ডেল কিউপি এর সূত্র কি ছিল? এন ক্যাপিটাল সিপি ডেল টি ছিল না? ডেল টি ছিল। ওকে, আমি ডেল টি জানি কি না এই ম্যাথে? ডেল টি আমি জানি এই ম্যাথে, ডেল টি আমি জানি, কিন্তু টি টুও জানি টি ওয়ানও জানি, দুইটা বিয়োগ করলে ডেল টি চলে আসবে। মানে আমি বেসিক্যালি এই ম্যাথে এই জিনিসটা জানি। আমি ডেল কিউপিও জানি, 30 ক্যালোরি দেওয়া আছে, সরাসরি 30 ক্যালোরি দেওয়া আছে। আচ্ছা, আমি এন এর ভ্যালু কি জানি? মোল পরিমাণ কত মোল, গ্যাসটা কত মোল এটা কি জানি? এটা কি জানি? গ্যাসটা কত মোল জানি না, কিন্তু এন জানি না। সিপি ক্যাপিটাল সিপি ওইটাই তো আমার ম্যাথের টার্গেট, এটাই তো আমার টার্গেট, তার মানে এটা বের করতে হলে কোনোভাবে আমার এটা লাগবে। আচ্ছা, তো এখন তোমাদেরকে আমি একটা সিস্টেম শিখাই দিতে চাই, একটা ফর্মুলা বা একটা কনসেপ্টও শিখে যাবা এর মাধ্যমে। হ্যাঁ আচ্ছা, তোমরা গত ক্লাসে আমার কাছে লাস্টের দিকে কিছু ম্যাথ করছিল না এরকম, যে ক্যাপিটাল সিপি বলতে একটা জিনিস ছিল, ছোট হাতের সিপি বলতে একটা জিনিস ছিল। ক্যাপিটাল সিপি আর ছোট হাতের সিপির মধ্যে রিলেশনশিপ কি ছিল? ছোট হাতের ক্যাপিটাল সিপি ছিল এককটা কিসে? এককটা ছিল হচ্ছে পার মোলে। আর ছোট হাতের সিপি কি? পার গ্রাম। যেমন এই যে এখানে এককগুলো দেখলো, বুঝছো? ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস বা পার মোল যদি থাকে তাহলে হচ্ছে ক্যাপিটাল সিপি। আর ছোট হাতের সিপি কি? পার গ্রাম যদি থাকে। এদের মধ্যে রিলেশনশিপটা কি ছিল একটু মনে আছে কিনা দেখি তো, কারো মনে আছে কিনা গত ক্লাসের লাস্ট ম্যাথ? রিলেশনশিপটা কেমন ছিল? ছোট হাতের সিপি আর বড় হাতের সিপির মধ্যে সম্পর্কটা লিখে দিছিলাম, ম্যাথও করছিলাম, সম্পর্কটা কি ছিল? হ্যাঁ, বড় হাতের সিপি ইজ ইকুয়াল টু ছোট হাতের সিপি ইনটু কি? আণবিক ভর। আণবিক ভর মিন্স এম। আণবিক ভর মিন্স এম, ঠিক আছে? এরকম একটা সম্পর্ক শিখছিলাম আমরা। আমরা এখানে দেখো ইয়া কি পাচ্ছি, ভর কি পাচ্ছি? ডিরেক্টলি পাইতেছি না, বাট ইনডিরেক্টলি কিন্তু পাচ্ছি। কিভাবে ইনডিরেক্টলি পাচ্ছি? ঘনত্ব দেওয়া আছে না? আছে। ভলিউম দেওয়া আছে না? আছে। আমরা ভর কি বের করতে পারবো? ভর কি বের করতে পারবো? তা ভর কিন্তু বের করতে পারবো। মানে ভর যদি এম বলি, গ্যাসের ভর এম ইজ ইকুয়াল টু কত? রো ভি না? রো ভি। রো এর ভ্যালু তোমার কাছে দেওয়া আছে, কত দেওয়া আছে? 0.00125 গ্রাম পার সেন্টিমিটার কিউবে রাখলাম। হ্যাঁ, আর এটার ভ্যালু কত দেওয়া আছে তোমার কাছে? 8 লিটার। হ্যাঁ, 8 লিটার, তো এটাকেও সেন্টিমিটার কিউবে নাও। আমরা সবাই জানি 1 লিটার ইজ ইকুয়াল টু কত সেন্টিমিটার কিউব। এগুলো কিন্তু সম্পর্কগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই যে আমি যেগুলো লিখে দিচ্ছি না উপরে, এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, 1 লিটার সমান সমান কত সেন্টিমিটার কিউব ভাইয়া? 1000 সেন্টিমিটার কিউব। লিখে রাখো যারা জানো না, 1 লিটার সমান সমান কত সেন্টিমিটার কিউব? 1000 সেন্টিমিটার কিউব। তাহলে 8 লিটার সমান সমান কত? 8 ইন্টু 10 টু দি পাওয়ার 3, মানে 8000 সেন্টিমিটার কিউব। তাহলে সুবিধাটা হলো কি, এটা আছে গ্রাম পার সেন্টিমিটার কিউবে, এটা আছে সেন্টিমিটার কিউব। গ্রাম পার সেন্টিমিটার কিউব আর সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউব কাটাকাটি থাকবে কি? শুধুমাত্র গ্রামে থাকবে। তাহলে আমি এম এর ভ্যালুটা কিন্তু শুধু গ্রামে পেয়ে যাবো। এম এর ভ্যালুটা কিন্তু শুধু কি? গ্রামে পেয়ে যাবো। তাহলে 0.00125 ইন্টু 8 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে আমার এটা আসছে কত? দেখো সুন্দর করে, আমার এটা আসছে 10 গ্রাম। এম এর ভ্যালু 10 গ্রাম আসছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, গ্রাম আসতে তো লাভ নাই, আমার দরকার ছিল কাকে? মোলকে। গ্যাসের নামও দেওয়া নেই। আগের ম্যাথটা যেমন করছিলাম একাডেমিক স্টাডি, ওই সময় কিন্তু অক্সিজেন বলা ছিল, অক্সিজেন বলা ছিল, ভর দেওয়া ছিল। আমি একটা সূত্র বসাইছিলাম এরকম, যে এন ইজ ইকুয়াল টু স্মল এম বাই ক্যাপিটাল এম, এই সূত্র দিয়ে করছিলাম। কিন্তু আমার এখানে তো গ্যাসের নাম দেওয়া নেই যে আমি তার আণবিক ভর বের করতে পারবো। তো আমি একটা কাজ করব, আমি তোমাদের একটা কনসেপ্ট শেখাবো। এই জায়গায় যদি আটকায় যাও অ্যাডমিশন স্টাইলে, তো একটা কনসেপ্ট দেখো, এই যে এনটাকে ভাঙায় লেখা যায় না ভাইয়া?
স্মল এম বাই ক্যাপিটাল এম লেখা যায় কি, লেখা যায় এন কে ভাঙায় লিখছে, বাকি জিনিস যা আছে তার মতন থাকবে, বাকি জিনিস ক্যাপিটাল সিপি ডেল টি যা আছে তার মতন থাকবে, ঠিক আছে। আচ্ছা এখন এই যে এখানে এতটুকু অংশটা নিয়ে জাস্ট চিন্তা করো, এতটুকু জাস্ট এতটুকু অংশ নিয়ে চিন্তা করো, ক্যাপিটাল সিপি কে যদি তুমি ক্যাপিটাল এম দিয়ে ভাগ দাও, এই যে এখানে আমরা করছি, হ্যাঁ, ক্যাপিটাল সিপি কে যদি আমি এম দিয়ে ভাগ দিই, মানে এমটা এই পাশে আসে আসে যদি ক্যাপিটাল সিপি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, তাহলে কি পাই, ছোট হাতের সিপি পাই না, ছোট হাতের সিপি পাই কিনা, ছোট হাতের সিপি আসে করে। তাহলে দেখো আমার এই ক্যাপিটাল এম এর মতন থাকুক, ক্যাপিটাল স্মল এম এর মতন থাকুক, ক্যাপিটাল সিপি বাই ক্যাপিটাল এম, এই যে এই অংশটা, এই দুইটাকে ভাগ দিয়ে আমরা এই দুইটাকে বদলায়ে কি লিখতে পারি, এই দুইটাকে বদলায়ে কি লিখতে পারি, ছোট হাতের সিপি লিখে দিতে পারি, ছোট হাতের সিপি লিখে দিতে পারি, এবং ডেলটি যেটা ছিল সেটা তার মতন থাকুক, ডেলটি যেটা ছিল সেটা তার মতন। বুঝছো এই লেখাটা, বুঝছো কিনা বলো। আমি জাস্ট কিছুই করি নাই, এন বা মোল পরিমাণ এটার সূত্র ভাঙাইছি, ভর বাই আণবিক ভর। আবার এখানে ছিল ক্যাপিটাল সিপি কে যদি আণবিক ভর দিয়ে ভাগ দেওয়া যায়, অর্থাৎ ক্যাপিটাল সিপি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, এটা আবার আসে কি ছোট হাতের সিপি লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এই যে মাত্র একটা সম্পর্ক লিখলাম না আমরা, ডেল কিউপি, তো এটা তাই না, এটা তো ঘুরে ফিরে জিনিসটা কি ডেল কিউপি, ডেল কিউপি এর এতদিন পর্যন্ত আমরা একটা সূত্র জানতাম, এটা হচ্ছে একটা সূত্র, আজকে থেকে আমরা একটা নতুন সূত্র শিখলাম, এটা অ্যাডমিশনে কাজে লাগে, এটাকে সূত্রের মতন মনে রাখবা, এটাকে সূত্রের মতন মনে রাখবা, এই লাইনটাকে, ঠিক আছে, এই লাইনটাকে সূত্রের মতন মনে রাখবা। তাহলে দেখো যদি কেউ মোল পরিমাণ দিয়ে লেখো তাহলে সে ক্যাপিটাল সিপি লিখবা, তাহলে ডেল কিউপি ইজ ইকুয়াল টু স্মল এন ক্যাপিটাল সিপি ডেল টি। আর কেউ যদি ভর দিয়ে লিখো তাহলে স্মল এম দিয়ে যদি লিখো তাহলে ছোট হাতের সিপি। তাহলে মাথায় রাখবা এন এর সাথে ক্যাপিটাল সিপি দিয়েও ডেল কিউপি এর সূত্র পাওয়া যায়, স্মল এম এর সাথে স্মল সিপি এর সূত্র দিয়েও ডেল কিউপি পাওয়া যায়। এটা কিন্তু আমরা সামনে আরো ইউজ করবো, বুঝছো, সামনে আরো ইউজ করবো এই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা এখন লাভ হয়েছে কি দেখো তো, এই যে এতগুলো জিনিস করলাম, এতগুলো জিনিস করে লাভ হয়েছে কি, এতগুলো জিনিস করে লাভ হয়েছে যে আমরা ডেল কিউপি এর ভ্যালু জানি দেওয়া আছে, কত দেওয়া আছে, 30 ক্যালোরি। এটা যদি ক্যালোরিতে বসাও, এম এটা গ্রামে বসাও, যদি গ্রাম মিন্স কি 10, এম এর ভ্যালু জানো, ছোট হাতের সিপি তুমি জানো না, ছোট হাতের সিপি তুমি বের করে ফেলবা। ডেলটিটা কত, ডেলটিটা হচ্ছে আমার তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 15 থেকে 10 বাদ, তাহলে 15 বিয়োগ 10, 15 থেকে 0 বাদ, 15 বিয়োগ 0, সে আদি তাপমাত্রা 0 ছিল, শেষ তাপমাত্রা 15, পার্থক্য কত, 15 বিয়োগ 0, ক্লিয়ার, বোঝা গেছে, ওকে। তাহলে এখান থেকে আমরা ছোট হাতের সিপি ইজিলি পেয়ে যাব, ছোট হাতের সিপি বের করে ফেলো, ছোট হাতের সিপি এখান থেকে ইজিলি পেয়ে যাব, বের করে ফেলো ভাইয়া, ছোট হাতের সিপি বের করে ফেলো। দেখো কত আসে, 150 থাকবে, তাহলে 30 বাই 150 দ্যাট মিনস 0.2 আসে আর কি, 0.2। ছোট হাতের সিপির একক কি হয়, যেহেতু এটা ক্যালোরিতে বসে, মাথায় রাখো এটা কিসে বসাইছিলাম আমি, ক্যালোরিতে, তাহলে এটা আসবে ক্যালোরি, যেহেতু ছোট হাতের সিপি হয় পার গ্রাম, ঠিক আছে, পার গ্রাম। আর এটা পার ডিগ্রি সেলসিয়াসও লিখতে পারো, কেউ যদি চায় যে পার ডিগ্রি সেলসিয়াস লিখবা সেটাও লিখতে পারো, কেউ যদি চাও যে পার ক্যালভিন লিখবা সেটাও লিখতে পারো, কারণ তাপমাত্রার পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসে যে কথা, ক্যালভিনে একই কথা, ঠিক আছে, তো দুইটাই লিখতে পারো। তাহলে আমি ছোট হাতের সিপি পেয়ে গেছি, আমার টার্গেট কি, বড় হাতের সিপি বের করা আর বড় হাতের সিভি বের করা, মোটামুটি কিন্তু আমি কাজ করে ফেলছি, মোটামুটি আমার বেশিরভাগ কাজই কিন্তু হয়ে গেছে। এখন আসো বড় হাতের সিপি বের করো, ওই যে ওই সম্পর্ক তুমি চলে গেলেই হবে, ওই সম্পর্ক চলে গেলেই হবে, হ্যাঁ, বড় হাতের সিপি ইজ ইকুয়াল টু কত, ছোট হাতের সিপি ইনটু এম, ঠিক আছে, ছোট হাতের সিপি ইনটু এম। আচ্ছা এখন এম বা আণবিক ভর, দেখি তো কার কেমিস্ট্রির নলেজ কিরকম, ফিজিক্সের এই ক্লাসে কেমিস্ট্রির নলেজ লাগবে, কার কেমিস্ট্রির নলেজ কিরকম। তোমরা এরকম একটা জিনিস পড়ছো কিনা যে, গ্যাসের যে ঘনত্ব, বা এরকম এই লাইনটা, একটা লাইন তোমাদের পড়ার কথা, অ্যাভোগাড্রোর সূত্রে এই লাইনটা ছিল যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার আয়তনের গ্যাসের যে ভর সেটাই আণবিক ভর, এরকম একটা লাইন পড়ছো কিনা, অ্যাভোগাড্রোর সূত্রের সেকেন্ড লাইন ছিল আমার যতটুকু মনে আছে, ঠিক আছে, প্রমাণ তাপমাত্রা ও চাপে মোলার ভর, গ্যাসের মোলার ভর কত, 22.4 লিটার আয়তনের গ্যাসের ভর, তাই না। তার মানে এটার মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার যদি থাকে তাহলে 22.4 লিটার একটা গ্যাস নিলে সেই 22.4 লিটার গ্যাসের যা
ভর সেটাই আণবিক ভর। এই কনসেপ্টটা কাজে লাগায় কিন্তু এই ম্যাথ থেকে আমরা আণবিক ভর বের করতে পারি। এই কনসেপ্টটা কাজে লাগে কিন্তু এই ম্যাথ থেকে আণবিক ভর ইজিলি বের করা যায়। কিভাবে বের করা যায় দেখো, আমরা এই যে এখানে কিছু তথ্য পাচ্ছি, তাপমাত্রা এটা কি স্ট্যান্ডার্ড, ইয়েস। প্রেসার এটা কি স্ট্যান্ডার্ড, ইয়েস। স্ট্যান্ডার্ড টেম্পারেচার স্ট্যান্ডার্ড প্রেসারে আছে, কিন্তু এসটিপি তে আছে। কিন্তু গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে মানে প্রতি সেন্টিমিটার কিউব এ কত গ্রাম সেটা দেওয়া আছে, তাই না? আচ্ছা, মানে ঘনত্ব আর কি, ঘনত্ব দেওয়া আছে। তুমি যদি 22.4 লিটার, আমরা একটু আগেও যেমন ব্যবহার করছিলাম না, এম ইজ ইকুয়াল টু রো ভি, এটাই আমরা ইউজ করব, এই ফর্মুলাটাই ইউজ করব। খালি আগে আমরা কি 8 লিটার গ্যাসের জন্য ভর বের করছি। কি বের করছি ভাইয়া? 8 লিটার গ্যাসের জন্য ভর বের করছি। এখন 8 লিটারের জন্য ভর বের করবে, কতর জন্য বের করব? 22.4 লিটার, কারণ 22.4 লিটার গ্যাসের ভরই আণবিক ভর, এরকম একটা কনসেপ্ট 9, 10 পড়া আছে, তাই না? তো আমরা দেখো এই রো এটার মতনই লিখি, 0.00125, ঠিক আছে, লিখলাম। অ্যান্ড আয়তন 22.4 লিটার, 22.4 লিটার। লিটার মিন্স কি? 10⁻³ দিয়ে গুণ দিব। কারণ আমার কেন গুণ দেওয়া লাগছে এটা? কারণ এটা কি এককে আছে? গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটাকে আমার কি এককে লাগবে? আয়তনটাকে সেন্টিমিটার কিউব আয়তনে লাগবে। তো লিটারকে সেন্টিমিটার কিউবে নেওয়ার জন্য কি করতে হয়? 10⁻³ দিয়ে গুণ দিতে। যেমন এখানেও নিছিলাম 8 লিটারকে 10⁻³ দিয়ে গুণ দিয়ে সেন্টিমিটার কিউব। তো এই দুইটা যদি গুণ করো, গুণ করে দেখো তো যা কি আসে, গুণ করে দেখো তো ভরটা কত আসে। ভরটা কত আসে দেখো, 22.4 লিটার পরিমাণ গ্যাসের ভর আমরা বের করতেছি, ঠিক আছে? 22.4 ইন্টু 10⁻³ আছে কত? 28। এই ভরটাকে আমরা কি বলবো বলো? এই ভরটাকে আমরা কি বলবো? এই ভরটাকেই আমরা বলবো আণবিক ভর। এই ভরটাকেই আমরা কি বলবো? আণবিক ভর বলবো। বের করছি স্মল এম ভর, কিন্তু 22.4 লিটারের ভরই আণবিক ভর, তাই না? এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভরই আণবিক ভর। এটা কেমিস্ট্রির একটা কনসেপ্ট কিন্তু, ঠিক আছে? লিখে রাখতে পারো এই জায়গায়। কেন এটা লিখছি? ঠিক আছে, এই কনসেপ্টটা আমি ইউজ করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা ইউজ করলে এখন কিন্তু তোমার বড় হাতের সিপি বের করা ইজি হয়ে গেল। ছোট হাতের সিপি তুমি জানো, ছোট হাতের সিপি কত? 0.2 এম। এম তুমি বের করছো, এম কত? 28। এটা দেখেও কিন্তু বুঝতে গ্যাসটা কি গ্যাস। তোমাকে যদি বলতো গ্যাসটা কি গ্যাস, বলতে পারতা না? কি গ্যাস বলো তো এটা? মানে আণবিক ভর দেখে কিন্তু আইডিয়া করা যায় কি গ্যাস এটা। কোন গ্যাসের আণবিক ভর 28? N2 পড়ছো না? নাইট্রোজেন। নাইট্রোজেন পড়ছো না? আণবিক ভর, পারমাণবিক না, আণবিক। N2 নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাসে N2 মানে দুইটা পরমাণু থাকে না একটা অণুতে, তো 14 মিলায় কত? 28। তো এটা নাইট্রোজেন গ্যাস। এরকম কিন্তু গ্যাস শনাক্ত করতেও বলতে পারতো, অ্যাডমিশনের প্রশ্ন লাইন এরকম বলতে পারতো গ্যাসটি কি গ্যাস, যাচাই করো তো কি গ্যাস। গ্যাসটা নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে 0.2 ইন্টু 28, 0.2 ইন্টু 28 যদি দাও তাহলে কত আসবে? 0.2 ইন্টু 5.6, রাইট? এটা অ্যান্সার আছে কত? 5.6। আর যেহেতু এই 0.2টা বসাইছে কি ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এটা আসবে ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? বুঝতে পারছো? ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে বড় হাতের সিপি বের করা বুঝছো? বড় হাতের সিপি বের করে ফেলছি। আমাদের এই ম্যাথের এই টার্গেটটা দেন। ছোট হাতের সিপি, বড় হাতের সিবি বের করা টার্গেট, বড় হাতের সিবি বের করা টার্গেট। এখন বড় হাতের সিবিটা আমি বের করব, ঠিক আছে? ক্লিয়ার? আমাদের সিলিকন হলো না, সিলিকন কি গ্যাস? আমরা কি নিয়ে কাজ করতেছি? গ্যাস নিয়ে কাজ করছি। সিলিকন কি গ্যাস? গ্যাস না তো, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, আমি এমটা শুরুতেই কেন বের করলাম না? গুড কোশ্চেন। হ্যাঁ, এম শুরুতে বের করলে তোমার আর এই সূত্রে আসা লাগতো না, এইভাবে করতে পারতো। আমার টার্গেট ছিল, টিচার না আমি, আমার টার্গেট ছিল তোমাদের একটা সূত্র শেখাবো, যেই কারণে আমি তোমাদের এই সূত্রটা শিখাইলাম, এই ম্যাথের মাধ্যমে এই সূত্রটা শিখাইলাম, ঠিক আছে? তুমি যদি চাইতা যে না শুরুতেই ভাই আমি আণবিক ভর বের করব, শুরুতেই আণবিক ভর বের করে আমি শুরুতেই এখানে আণবিক ভর বসাই দিব, বসাই দিয়ে আমি বড় হাতের সিপি বের করবো, পারতা, কোনো সমস্যা নেই। আমি ইচ্ছা করে এই জিনিসটা এভাবেই করছি, রিজন আমি একটা সূত্র শেখাবো তোমাদের, তাই, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, এখন এইটা থেকে আমরা চলো বড় হাতের সিপি বের করছি, এখন বড় হাতের সিবি বের করব, ঠিক আছে? আমি একটু এটা মুছলাম,
সিপি বের করলে সিবি বের করা তো একদম সহজ, সিপি বের করলে সিবি বের করা একদম সহজ। তো আমরা এখন তাই করব, চলো। আমরা সবাই একটা জিনিস তো শিখছি তাই না, সিপি বিয়োগ সিভি ইজ ইকুয়াল টু আর, শিখছি না সবাই, শিখছি। এখন সিপি এর জায়গায় ভ্যালু বসাই দিবা, কত বসাই দিবা 5.6। খেয়াল রাখতে হবে ভাইয়া সিপি এর জায়গায় ভ্যালুটা তুমি বসাইছো কোন এককে, ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস এককে, ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস এককে যদি বসাও, আর এর ভ্যালু আমরা 8.314 শিখছি, আর এর ভ্যালু কি আমরা 8.314 বসাবো? নো, কারণ আমি ক্যালোরি দিয়ে ম্যাথটা করছি, ক্যালোরি দিয়ে যদি ম্যাথ করো আর এর ভ্যালু ক্যালোরিটা বসাইতে হবে, ক্যালোরিটা আর এর ভ্যালু কত 2 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, দেওয়াও আছে প্রশ্নে, বাট না দেওয়া থাকলেও কিন্তু এটা মনে রাখতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তা আর এর ভ্যালু মনে রাখবা দুই ভাবে, 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে এসআই এককে, আর ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস একক কি 2 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস একক। ঠিক আছে, তাহলে এখানে বসাবো কত 2, ঠিক আছে, এই যে এই ভ্যালুটা। তাহলে আমার এখান থেকে বড় হাতের সিভিটা চলে আসবে, এটা এ পাশে আসবে 3.6 আসবে, 3.6 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ক্লিয়ার? লেখা হলে বলিও, লেখা হলে বলবা। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এভাবে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে ফাইন। ঠিক আছে, তাহলে এই ম্যাথের মাধ্যমে একটু রিক্যাপ করি, ছোট্ট করে একটু রিক্যাপ করি, কারণ ম্যাথটা আমি অনেকগুলো কনসেপ্ট শেখাইছি, কারণ অ্যাডমিশনের একটা ম্যাথ, এটা অনেকগুলো কনসেপ্ট, একটু রিক্যাপ করে দিই ছোট্ট করে। আমার প্রশ্নে স্ট্যান্ডার্ড টেম্পারেচার স্ট্যান্ডার্ড প্রেসার এ ঘনত্ব কতটুকু গ্যাসের, আয়তন কতটুকু দেওয়া ছিল, দিয়ে স্থির চাপ প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা আগে একটা ছিল, পরে চেঞ্জ করছি, চেঞ্জ করে 15 ডিগ্রি সেলসিয়াস বানাইছি, মানে তাপমাত্রা বৃদ্ধি করছি, কত তাপ লাগছে সেটা দেওয়া, মানে ডেল কিউপি দেওয়া, স্থির চাপে তাপের প্রয়োজনীয় পরিমাণ দেওয়া। বলছে স্থির চাপে আর স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ নির্ণয় করতে, স্থির চাপে স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ নির্ণয় করতে, দ্যাট মিনস সিপি আর সিবি তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, এখন তুমি যখন সিপি বের করবা, তো তুমি দেখতেই পাচ্ছ ডেল কিউপি দেওয়া আছে, ডেল কিউপি এর সূত্র লেখ, ডেল কিউপি এর সূত্র লেখলা, সূত্র লেখে তোমার এখন অপশন দুইটা, মানে এখন তার কনসেপ্ট না শিখাইলে মানে অপশন দুইটা, তুমি এন ডেল কিউপি ডেল টি এর মান বসাই সিপি বের করো, এন এর মান ডেল কিউপি এর মান ডেল টি এর মান বের করলে তো সিপি বের হয়ে যাবে, তাই না? ডেল কিউপি দেওয়া আছে প্রশ্ন সরাসরি, ডেল টি দেওয়া আছে প্রশ্ন সরাসরি, এন সরাসরি দেওয়া নাই, এন কে আমরা বের করতে পারি কি ভর বাই আণবিক ভর, এই কনসেপ্ট অনুসারে। এখন ভর কি, ঘনত্ব দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, গুণ করলে ভর চলে আসবে, ভর চলে আসছে 10 গ্রাম। নেওয়ার সময় খেয়াল রাখবো এটা গ্রাম পার সেন্টিমিটার কিউবে আছে, এটাকে গ্রাম সেন্টিমিটার কিউবে নিলে গ্রাম পার সেন্টিমিটার কিউব ইন্টু সেন্টিমিটার কিউব, অ্যান্সার গ্রামে আসবে। তো আমি এর জন্য সেন্টিমিটার কিউবে নিয়ে নিয়েছিলাম, এর জন্য এইটা ব্যবহার করছি, 1 লিটার সমান 10⁻³ সেন্টিমিটার কিউব গেল। আণবিক ভর, আণবিক ভর কেমনে বের করবো? কেউ যদি সরাসরি চাইতে না ভাই আমি এই পর্যন্ত যাবো না, আমি এখানেই করে ফেলবো কাজ, হ্যাঁ সেটাই করতে পারতাম, হ্যাঁ তাহলে সে আণবিক ভরটা দরকার তার। আণবিক ভরের জন্য একটা কনসেপ্ট, ছোটবেলার কনসেপ্ট কি, এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসারে 22.4 লিটার গ্যাসের ভরই আণবিক ভর, এরকম একটা কনসেপ্ট পড়ছিলাম অ্যাভোগাড্রোর সূত্র, ওই কনসেপ্টটা কাজে লাগবে। তার মানে আমরা 22.4 লিটার পরিমাণ গ্যাসের ভর কত সেটা বের করব। তাহলে আমরা ঘনত্ব তো জানি, ঘনত্ব তো আর চেঞ্জ হবে না গ্যাসের, 22.4 লিটার পরিমাণ গ্যাসের আয়তন ভর কত সেটা বের করবো। তাহলে ভি এর জায়গায় 22.4 লিটার, যেহেতু আমি এটা গ্রাম পার সেন্টিমিটার কিউবে বসাচ্ছি, এটা সেন্টিমিটার কিউবে হওয়া উচিত আয়তনটা। তাহলে 22.4 লিটারকে সেন্টিমিটার কিউবে নাও, কত দিয়ে গুণ দিবা, 1000 দিয়ে গুণ দিছো, মানে 10⁻³ দিয়ে গুণ দিছো, তাহলে এটা সেন্টিমিটার কিউবে আসলো। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব ইন্টু সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব কাটা থাকবে গ্রাম, তাহলে ভর আসলো গ্রামে। আমরা জানি 22.4 লিটার গ্যাসের যেই ভর এসটিপিতে সেটাই আণবিক ভর, তার মানে এই 28 গ্রাম আসলে কে আণবিক ভর, গ্যাসটার আণবিক ভর। তো গ্যাসটার আণবিক ভর আমরা পেয়ে ফেলছি। এই আণবিক ভরটা তুমি চাইলে এখানে বসাইলে, এখানে বসাইলা, ডেল টি বসাইলা, ডেল কিউপি বসাইলে তুমি এটা বের করে ফেলতে পারতা। তার মানে তোমার সরাসরি তখন ক্যাপিটাল সিপি চলে আসতো, যদি এভাবে করতে সরাসরি তোমার ক্যাপিটাল সিপি চলে আসতো। আবার কেউ যদি চাইতা না ভাই আমি ডিরেক্ট এই সূত্র ইউজ করবো, এই সূত্র সেটা দিয়ে ইউজ করলে তো আমি মাত্র এইভাবে যেভাবে ম্যাথ করছি সেভাবে, তাহলে তখন তোমরা ছোট হাতের সিপি আগে পাইতা, তারপরে বড় হাতের সিপি বের করে নিতা। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে ফাইন, এইভাবে তুমি কাজ আগায় নিয়ে করে ফেলতে পারো। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, এবার চলো সামনের দিকে আগাই আমরা। এই পর্যন্ত বুঝলাম, এবার আরেকটা অ্যাডমিশন স্টাইলের ম্যাথ, সবাই এটা তুলে ফেলো,
সবাই এটা তুলে ফেলো। আপেক্ষিক তাপ কি? এই যে সিপি সিভি এগুলোই তো আপেক্ষিক তাপ। এগুলোকে আমরা কি বলি? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলি না, সিপি সিভি, এগুলোর নামই আপেক্ষিক তাপ। সামিহা বিনতে ইকবাল বলছো n = 8/22.4 দিয়ে করা যেত না? মানে তুমি একবারে এটা ওভাবে করে ফেলতে যাচ্ছ? হ্যাঁ, ওরকম ভাবেও করতে পারবা, ওরকম ভাবেও করতে পারবা। ডিরেক্ট এন এর সূত্র ব্যবহার করতেছো এভাবে যে এসটিপিতে আয়তন ডিভাইডেড বাই 22.4 দিয়েও তুমি করতে পারবা মোল পরিমাণ, সমস্যা নেই। আচ্ছা, লিখছো সবাই? প্রশ্নটা লেখা হয়েছে? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে চলো আমরা প্রশ্নটা শুরু করে দেই। কি বলছে এখানে? বলছে 20 গ্রাম অক্সিজেন গ্যাসের উষ্ণতা, 20 গ্রাম মিন্স ভর দেওয়া আছে, স্মল এম দেওয়া আছে, উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে 90 ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে। মানে আগের তাপমাত্রা দেওয়া আছে, পরের তাপমাত্রা দেওয়া আছে, T1 T2 দেওয়া আছে। অক্সিজেনের স্থির আয়তনে আপেক্ষিক তাপ ছোট হাতের সিবি দেওয়া, ছোট হাতের সিপি দেওয়া। আপেক্ষিক তাপগুলো দেওয়া আছে ছোট হাতের মানে পার গ্রামে দেওয়া আছে। ওকে ফাইন। স্থির আয়তনে এই উষ্ণতা বৃদ্ধি ঘটালে প্রতি ক্ষেত্রে মোট প্রযুক্ত তাপের পরিমাণ, মানে প্রযুক্ত তাপের পরিমাণ মিন্স হচ্ছে ডেল কিউ, স্থির আয়তনে তো ডেল কিউ ভিটা কত, অভ্যন্তরীণ শক্তি ডেল ইউটা কত, এবং গ্যাস দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ অর্থাৎ ডেল ডাব্লিউটা কত। এই জিনিসগুলো জানতেছে। হ্যাঁ, তো তোমাকে বসে কি কোন প্রক্রিয়ায় করতেছি আমরা জিনিসটা? স্থির আয়তন প্রক্রিয়ায় যদি করি তাহলে ডেল কিউ ভি কত, ডেল ইউ কত, ডেল ডাব্লিউ কত, তুমি ডিরেক্ট সূত্র জানো, অলরেডি সূত্র জানো। তাহলে এই প্রশ্ন যদি করতে যাও ভাইয়া, তাহলে প্রথমতই ডেল কিউ ভি এর সূত্র কি? ডেল কিউ ভি এর সূত্র কি? আমরা অলরেডি পড়ছি এন সিভি ডেল টি। আমি তোমাদের একটু আগে একটা শর্টকাট সূত্র শিখাইছি, তাই না? একটু আগেই তো একটা শর্টকাট সূত্র শিখাইলাম। এটা কি লেখা যায়? এন এর জায়গায় স্মল এম যদি কেউ লেখে তাহলে সি এর জায়গায় ছোট হাতের সিবি লিখবে, ক্যাপিটাল সিবি না লিখে ছোট হাতের সিবি লিখবে। ঠিক আছে, বুঝতে পারছো? এই যে একটু আগে যে সূত্র দেখলাম এর জন্যই দেখছো আগের ম্যাথটা যে করাইছি ভাইয়া ওইভাবে করাইছি, কারণ আছে, কারণ আমি জানি এর পরের ম্যাথগুলোতে আমি এগুলো ডিরেক্ট ইউজ করবো। এম সিবি ডেল টি, ঠিক আছে? তো ছোট হাতের এন ক্যাপিটাল সিবি যে কথা, ছোট হাতের এম ছোট হাতের সিবি একই কথা। ঠিক আছে, আমি এই জিনিসটাকে সাবস্টিটিউট করে দিলাম। ঠিক আছে, এটার জায়গায় এটা লিখে দিছে, একই জিনিস, দুইটা একই জিনিস। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমার কিন্তু এখন এইগুলোর জন্য করেসপন্ডিং ভ্যালু দেওয়া আছে। দেখো সবগুলা ভ্যালু কিন্তু তুমি মোটামুটি পাচ্ছ, তাই না? তাহলে তোমার দেখো এম এর ভ্যালু কত ভাইয়া? এম এর ভ্যালু হচ্ছে 20। সিবি ছোট হাতের সিবি, ছোট হাতের সিবির ভ্যালু ডিরেক্ট দেওয়া আছে, ডিরেক্টই বসায় দাও 0.155। ঠিক আছে, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। ডেল টি তাপমাত্রার পরিবর্তন কত? 10 90, তার মানে 90 বিয়োগ 10, 90 বিয়োগ 10। তাহলে এখান থেকে তোমার কি চলে আসবে ভাইয়া? ডেল কিউ ভি এর ভ্যালুটা চলে আসবে না 20 ইন্টু 0.155 ইন্টু 80, আসে কত? 248, 248। কি এককে আসবে দেখি, বলতে পারে কে কে কি একক আসবে তার? এটা কি গ্রাম, এটা কি ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে পার গ্রাম আর এখানে গ্রাম কাটাকাটি। এটা কি ডিগ্রি সেলসিয়াস, এখানে আছে একটা পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস কাটাকাটি, তাহলে শুধু থাকবে ক্যালোরি, শুধু থাকবে কি ক্যালোরি। শেষ, তোমার একটা পার্ট ডান। এবার আসো ডেল ইউ।
ডেল ইউ এর সূত্র কি? আমি বলছি যে কোনো প্রক্রিয়ায় ডেল ইউ এর সূত্র কি? যে কোনো প্রক্রিয়ায় ডেল ইউ এর সূত্র এমসিভি ডেল টি। মানে এটাই, মানে এই জিনিসটাই বরাবর। হ্যাঁ, তার মানে এইখানে এটাকেও তুমি এই যে একইভাবে এমসিভি ডেল টি একই জিনিসই আসবে। সহজ কথা, এটাও কত? 248 ক্যালোরি, রাইট? 248 ক্যালোরি, এটাও 248 ক্যালোরিতে আসবে, কারণ ডেল ইউ এটা তো তাপের সূত্র, কোন প্রক্রিয়ায়? সময়ায়তন। আর এটা তো যে কোনো প্রক্রিয়ার জন্য ডেল ইউ এর সূত্র, এটা যে কোনো প্রক্রিয়ার জন্য এটা ইউজ করা যাবে। ডেল ডাব্লিউ কত ভাইয়া? সময়ায়তন প্রক্রিয়া ডেল ডাব্লিউ 0। শেষ, ম্যাথ ডান। খুবই সহজ, শেষ। তিনটা জিনিস বের করে ফেলছি, এক লাইনে বের করে ফেলছি। ঠিক আছে, তো অ্যাডমিশনে আসলে এই ফাস্ট গতিতে আমরা করে ফেলবো। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এটারই একটা সেকেন্ড ভার্সন আছে, এই ম্যাথেরই একটা সেকেন্ড ভার্সন আছে। চলো সেকেন্ড ভার্সনটা চিন্তা করি। এই যে স্থির আয়তনে করছি না, এবার দ্বিতীয় শুধু এতটুকু তুলবা, এটা তুলছো অলরেডি তোমরা, এটা তোলো। এবার 2 নাম্বার প্রশ্নটা তোলো, 2 নাম্বার প্রশ্নটা তোলো, 2 নাম্বার প্রশ্নটা তোলো। তোলা হলে ডান বলিও, তোলা হলে ডান বলবা, এটা তুলবা। নুসরাত বলছো আগেরটা তুলনায়, আগের কোনটা? এই যে এটা, এটা এটা ডিরেক্ট তুলে ফেলো না, দেখে দেখে তুলে ফেলো। প্রশ্ন একই, খালি স্থির আয়তন না, এখন এখন কি? স্থির চাপ। দ্বিতীয় প্রশ্নটা একই, খালি স্থির চাপে এই জিনিসগুলো বের করতে বলছে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে চলো 2 নাম্বারটা করি এবার। 2 নাম্বারটা করি। বলছে আমাকে কি বের করতে? স্থির চাপে এই পরিমাণে উষ্ণতা বৃদ্ধি করব। উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কি? সেম, মানে সেম পরিমাণে উষ্ণতা বৃদ্ধি করব। প্রযুক্ত তাপের পরিমাণ মানে ডেল কিউ পি চাইছে, ডেল ইউ চাইছে, এবং ডেল ডাব্লিউ চাইছে, এবং ডেল ডাব্লিউ চাইছে। ঠিক আছে, আচ্ছা, তো শুরু করি 2 নাম্বারটা। ডেল কিউপি কিভাবে আসবে ভাইয়া? ডেল কিউপি ইজ ইকুয়াল টু আমরা সবাই জানি এন সিপি ডেল টি, রাইট? এটাকে ভাঙায় শর্টকাট সূত্র, এই দিকটা আগে শিখাইছি তোমাদের। শর্টকাট সূত্র কি? এন এর জায়গায় এম লিখলে ছোট হাতের সিপি চলে আসবে বড় হাতের সিপির জায়গায়। এন এর জায়গায় যদি কেউ ভর লেখে তাহলে ছোট হাতের সিপি চলে আসবে বড় হাতের সিপির জায়গায়, মানে এই জিনিসটা আমরা রিপ্লেস করে দিতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? সেম, ওকে। আর ডেলটি ছিল, ডেলটির মতন থাকবে। এখন জাস্ট ভ্যালুগুলো তুমি বসাই দাও। এম এর ভ্যালু কত? সেই আগের মতন 20। সিপি এর ভ্যালু কত? 0.218 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তারপর ডেলটি এর ভ্যালু কত? ডেলটি এর ভ্যালু হচ্ছে 90-10। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত আসে, এটা কত আসে দেখো, এটা কত আসে দেখো। ভ্যালুটা আমাকে একটু বের করে দাও, একটু সরাই দিন আমার মিনিট, সরাই দিই। কত আসছে ক্যালকুলেটর হিসাব করে তোমরা বলো? কত? 348.8। এটা গুণ করে দেখো কত আসে। 348.8 আসার কথা। তারপর আমি আরেকবার ক্রস চেক দেই। 20 ইন্টু 0.218 ইন্টু 80, হ্যাঁ 348.8। এরপরে আসো ডেল ইউ কত? ডেল ইউ সকল প্রক্রিয়ায় স্থির চাপে করো, স্থির আয়তনে করো, রুদ্ধতাপীয়তে করো, সব সময় একটাই সূত্র, সেটাকে এন সিভি ডেল টি। এটা যে কোনো প্রক্রিয়ার জন্য ডেল ইউ এর সূত্র। এটাকেও ভাঙায় লিখতে পারো কি? এই যে আবার একই রকম এম সিপি সিভি এম সিভি ডেল টি, এম সিভি ডেল টি লেখা যায়। ইজ ইকুয়াল টু দি এম এর জায়গায় ভ্যালু বসাই দাও, মানে আগেরটাই আর কি, একটু আগে যে ম্যাথটা করছো সেটাই। এটা হচ্ছে সিভি এর ভ্যালু বসাবো। এটা কি বসাবো? সিভি এর ভ্যালু 0.155 ইন্টু কত? 90-10। তাহলে এটা কত আসবে? এটা আগের ম্যাথটা আসবে, মানে 248। একটু আগে তো বের করছিলাম আমি এটা, 248 ক্যালোরি। কারণ কি? আগে স্থির চাপে তুমি তাপমাত্রার পরিমাণ, স্থির আয়তনে তুমি 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 90 ডিগ্রি সেলসিয়াস করছো। এখন কি করছো? স্থির চাপে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 90 ডিগ্রি সেলসিয়াস করছো। দুই ক্ষেত্রে কি তাপমাত্রা আলাদা আলাদা পরিমাণ বাড়াইছো কমাইছো? দুই ক্ষেত্রেই সমান পরিমাণ তাপমাত্রা বাড়াইছো। আমি বলছি ডেলিউ শুধু তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করে। তাহলে স্থির আয়তন প্রক্রিয়াও ডেলিউ যা আসবে, স্থির চাপ প্রক্রিয়াও তাই আসবে। তাই আসছে কিনা? তাই আসছে, একই আসছে।
ডেল ডাব্লিউ, বলো ডেল ডাব্লিউ কেমনে বের করবো? আমরা সবাই ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ সূত্র জানি, সূত্র জানি। এই সূত্র যদি জানা থাকে, এখান থেকে আমরা ডেল ডাব্লিউটাকে যদি এক পাশে করি, ডেল ডাব্লিউটাকে এক পাশে করলে বাকি সব অন্য পাশে করলে কি লেখা যায়? ডেল কিউ পি বিয়োগ ডেল ইউ। ডেল কিউ পি এর ভ্যালুও জানি, ডেল ইউ এর ভ্যালুও জানি, এই দুটো বিয়োগ করে দিব। তাহলে 348.8 বিয়োগ 248 আসে কত দেখো? কত আসছে? 100.8, 100.8 ক্যালোরি। শেষ। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারছো? তো এভাবে আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, অ্যাডমিশন সাইডে দুইটা ম্যাথ আমরা করে ফেললাম। ওকে ওকে, ঠিক আছে। তাই সূত্রগুলা, এই চ্যাপ্টারের মেইন চ্যালেঞ্জ হচ্ছে সূত্রগুলা মনে রাখা। সূত্র অনেক, সূত্রগুলা মনে রাখলে তুমি যে কোনো ম্যাথ খুবই ইজিলি করে ফেলতে পারবা। হ্যাঁ, এক লাইনে হবে এরকম। এগুলো কিন্তু অ্যাডমিশনের ম্যাথ। একদম এককটা বুঝি নেই। আচ্ছা ঠিক আছে, এককটা বুঝাই দেই ভাইয়া। তুমি নিজেই চিন্তা করো, এই যে এম এর একক কিসে বসাইছি আমরা? গ্রামে। সিপি এর একক কিসে বসাইছি আমরা? ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। ডেল টি এর একক কিসে বসাইছি আমরা? ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো তো, গ্রাম গ্রাম পার গ্রাম, কাটা না, মানে পার গ্রাম মানে কি নিচে গ্রাম, ডিগ্রি সেলসিয়াস ইন্টু পার ডিগ্রি সেলসিয়াস, কাটা না, এগুলো তো সব গুণাকারে আছে, কাটা। তাহলে থাকবে কি? শুধু ক্যালোরি। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে পারছো সাদিক? ওকে ফাইন, ঠিক আছে। ওকে ওকে, আর সিপি দিলে তো মাইনাস ডাব্লিউ দিতে হবে না? হ্যাঁ, যে এখানে তো ডাব্লিউ আসছে, আমি তো ডেল কিউ পি বের করছি, ডেল ইউ তো বের করি নাই। হ্যাঁ, ডেল ইউ এর সূত্র দুইটা, ডেল ইউ এর সূত্র দুইটা, একটা হচ্ছে এন সিবি ডেল টি। ডেল ইউ এর সূত্র দুইটা, কিন্তু আমরা একটাই ইউজ করি বেশিরভাগ। হ্যাঁ, এন সিবি ডেল টি এটা হয় ইউজ করবা, অথবা এটা এন সিপি ডেল টি বিয়োগ ডেল ডাব্লিউ। তো এটা আমরা নর্মালি ইউজ করি না, এইটা আমরা ইউজ করি বেশি। এটাও সূত্র, বাট এটা ইউজ করা হয় কম, বা হয়ই না, আমি কখনো দেখিনি আর কি, আমার টিচিং লাইফে, আমার স্টুডেন্ট লাইফে দেখিনি। কারণ ডেল ডাব্লিউ বাইর করো প্যাচ আর কি, তো এটা দ্রুত হয়। অ্যান্ড যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে ইউজ করা যাবে এই দুটো সূত্র, যে কোনো প্রক্রিয়ায় ডেল ইউজ করা যাবে। এমন না যে স্থির আয়তন হলে এটা ইউজ করবো, স্থির চাপ হলে এটা ইউজ করবো, যে কোনো প্রক্রিয়ায় এটাও ইউজ করতে পারবো, যেমন যে কোনো প্রক্রিয়া এটাও ইউজ করতে পারবো। এটা বড় দেখে এটা ইউজ করা হয়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। এবার চলো সামনের দিকে আগাই। হ্যাঁ, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, স্ক্রিনশট উঠাও, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা নিজেরা করবা। সেম কনসেপ্টের ম্যাথ, অ্যাডমিশনের ম্যাথ, সেম কনসেপ্টের ম্যাথ, বুয়েটে আসার মতন ম্যাথ, হোমওয়ার্ক, এটা নিজেরা করবা। স্ক্রিনশট উঠাও। উঠাইছো? ওকে, আচ্ছা। এবার চলো তোমাদেরকে একটু এমন একটা জিনিস পড়াই, যেই জিনিসটা হচ্ছে একাধারে কেমিস্ট্রি ফিজিক্স সব জায়গায় লাগবে। বয়েলের সূত্র, কেউ নাম শুনছ? বয়েলের সূত্র বা বয়েলস ল। কেউ নাম শুনছ? বয়েলস ল। বয়েলস ল আমরা পড়বো, খুবই সহজ সূত্রটা, একদম কঠিন না। এটা কেমিস্ট্রিতেও আছে, ফিজিক্সেও আছে, অ্যান্ড খুবই সহজ। তোমরা যারা পড়ছো তোমরা জানো অনেক সহজ। দেখো, আমরা কিছু গ্যাস সিলিন্ডার আঁকো, আমার সাথে সাথে আঁকো। গ্যাস সিলিন্ডার আঁকো কিছু। হ্যাঁ, এই যে এখানে একটা গ্যাস সিলিন্ডার আঁকলাম, এটা হচ্ছে এখানে গ্যাস অণুগুলো আছে। ঠিক আছে, ওকে ফাইন। আমি এই যে গ্যাসের এখানে একটা চাপ আছে না, এখানে গ্যাসগুলোর মধ্যে একটা প্রযুক্ত চাপ আছে, চাপটাকে ধরলাম P1। এখানে গ্যাসগুলোর মধ্যে একটা আয়তন আছে না, আয়তনটাকে ধরলাম V1। আমি এখানে তো কোনো চাপ দেই নাই, মানে এক্সটার্নালি, মানে এয়ার প্রেশারটাই আছে, এমনি আদার কোনো প্রেশার নাই। এখন এই সেম জিনিসটাকে আমি নিলাম, সেম জিনিসটাকে নিয়ে আমি তার উপরে কিছু ভর চাপাই দিছি, কিছু ধরো এক্সট্রা ওয়েট, এক্সট্রা কিছু ওয়েট চাপাই দিছি আমি, কিছু এক্সট্রা ওয়েট তার উপরে চাপাই দিছি। চাপাই দিলে খুবই স্বাভাবিক না যে গ্যাসটা সংকুচিত হয়ে যাবে?
চাপ বাড়াই দিছি, আমি কি করছি চাপ আর আগের মতন রাখি নাই, চাপ বাড়ায় কি বানাইছি P2 বানাইছি, পরিবর্তে এটা প্রাথমিক প্রাথমিক চাপ প্রাথমিক আয়তন। এখন আমি চাপটা বাড়াই দিলাম, বাড়াই দিয়ে চাপটা বাড়ায় P2 বানাইলাম, P2 বানাইলে এখন গ্যাসগুলো একটু হইলেও সংকুচিত হয়ে যাবে কিনা, এক্সট্রা প্রেশার আসছে, পিস্টন তাকে নিচে চাপ দিবে, চাপ দিলে সে নেমে যাবে, তাই না, চাপ দিলে সে নেমে যাবে, আগে এই পর্যন্ত যে ছিল পরে চাপ খেয়ে সে নেমে গেছে, তো তার আয়তনটা কমে হয়ে গেল V2। একটা জিনিস কি স্পষ্ট না, খুবই স্পষ্ট যে এই প্রেশার যদি তুমি বাড়াও, প্রেশার যদি তুমি বাড়াও তাহলে ভলিউম কি হয় কমে, ভলিউম কি হয় কমে, একটা বাড়াইলে আরেকটা কমে। ভাইস ভার্সাটা তো হইতে পারে, এমন হইতে পারে না যে আগে এরকম ছিল আমি বাটখারা উঠাই ফেললাম, উঠাই ফেললে আবার এরকম হয়ে যাবে, বাটখারাগুলো উঠাই ফেললে দেখবা আবার আগের মতন চলে আসবে। তার মানে চাপ যদি কেউ কমায় দেয় তাহলে আবার আয়তন বেড়ে যাবে, চাপ বাড়াইলে আয়তন কমে, মানে একটা বাড়লে আরেকটা কমে, আবার চাপ কমাইলে আয়তন বাড়ে। মানে সম্পর্কটা কিরকম তাদের মধ্যে, সম্পর্কটা কিরকম, সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, বয়েলস ল এটাই, বয়েলস ল একদম এই জিনিসটাই, ভি ব্যস্তানুপাতিক কত পি, চাপ আর আয়তন পরস্পর কি সম্পর্কে সম্পর্কিত, ব্যস্তানুপাতিক। তুমি একটা সুনির্দিষ্ট পরিমাণ গ্যাস নিলা, ওই গ্যাসের অবশ্য যে কোনো গ্যাস নিলে হবে না, তোমার দুইটা শর্ত অবশ্যই মানতে হবে। এমন দুইটা শর্ত কি কি, দুইটা শর্ত হচ্ছে তুমি এই বয়েলস ল, হ্যাঁ চাপ আর আয়তন ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকবে, কোন শর্তে কখন থাকবে এটা, যদি টি কনস্ট্যান্ট থাকে, টি মানে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকতে হবে, এবং এন, এন মানে কি গ্যাসের মোল পরিমাণ, এন কনস্ট্যান্ট থাকে। টি আর এন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আয়তন আর চাপের সম্পর্ক হচ্ছে তারা পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে সম্পর্কিত থাকবে। টি আর এন কনস্ট্যান্ট থাকার ব্যাপারটা একটু বুঝাই, এমন করা যাবে না আমি বাটখারাও দিচ্ছি আবার এখানে কিছু বরফও দিয়ে দিচ্ছি বা এখানে কিছু আগুনও দিয়ে দিচ্ছি, ওটা করা যাবে না। এখানেও আমার যেই তাপমাত্রা এখানেও সেই তাপমাত্রা, মানে তাপমাত্রা এখানে যা রাখবো এখানেও তাই রাখতে হবে, এখানে গ্যাসের মোল পরিমাণ যা রাখবো এখানেও তাই রাখতে হবে, মোল পরিমাণ, মোল পরিমাণ একই রাখা মানে কি, তুমি একটা ফুটা করে দিলা, ধরো সাপোজ তুমি এখানে একটা ফুটা দিয়ে দিলা, একটা ফুটা দিয়ে দিলা লিকেজ, ওই লিকেজ দিয়ে তো বাইরে থেকে গ্যাস আসতেও পারবে, ভিতর থেকেও গ্যাস বাইরে যেতে পারবে, এটা যেন না, কারণ বাইরে থেকে গ্যাস ভিতরে আসলে, ভেতর থেকে গ্যাস বাইরে গেলে তখন ভিন্ন কিছু হইতে পারে। এমন হতে পারে না বাইরে থেকে সিরিঞ্জ দিয়ে গ্যাস পুশ করতেছে আবার বাটখারা দিচ্ছে, তখন হইতে পারে বাটখারা দিলেও সে নামে নেই, কারণ বাইরে থেকে সাপ্লাই দিচ্ছে। আবার চাপ না দিলেও একটু ফুটা করে দিলে মাঝে মাঝে দেখা যেতে পারে পিস্টনের নিজের ভরেই এটা নিচে নেমে যেতে পারে, তাই না? তো এই জিনিসগুলো করা যাবে না, তাপমাত্রা বাড়ানো যাবে না, কমানো যাবে না, চাপ বাড়ানো কমানোর সময়, আয়তন বাড়ানো কমানোর সময়, গ্যাসের মোল পরিমাণ বা গ্যাসের কাউন্ট বাড়ানো কমানো যাবে না, অর্থাৎ কোনো লিকেজ বা ফোকর রাখা যাবে না, ঠিক আছে? এই কন্ডিশন দুইটা তুমি যদি মানো তাহলে গ্যাসের আয়তন আর চাপ পরস্পরের ব্যস্তানুপাতিক সম্পর্কে সম্পর্কিত। আচ্ছা, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এখান থেকে আমরা এটাকে মানে ধ্রুবক নিয়ে আসলাম, সমানুপাতিকের বদলে একটা সমান সমান ধ্রুবক আমরা আনা যায় জানি, পিটাকে এই পাশে পাঠিয়ে দিলে পি ভি ইজ ইকুয়াল টু কে, কে মানে কি ধ্রুবক, কে মানে কি ধ্রুবক, এটার মানে কি, এটার মানে হচ্ছে যে কোনো পরিস্থিতিতে গ্যাসের তাপমাত্রা আর মোল পরিমাণ যদি ধ্রুবক রাখো তাহলে এই যে ধরো প্রথম ক্ষেত্র, এটা কি প্রথম ক্ষেত্র না, প্রথম ক্ষেত্র, এইখানে গ্যাসের চাপ আর আয়তন গুণ করলে তুমি যা পাবা, মানে P1 আর V1 গুণ করলা তুমি যেই মান পাবা 10 20 30 40 যাই পাও। দ্বিতীয় ক্ষেত্র, গ্যাসের চাপ বাড়াইছো, চাপ বাড়াইলে আর চাপ আগের মতন নাই, বাইরে গেছে, গ্যাস সংকুচিত হয়ে গেছে, আয়তন আর আগের মতন নাই, কমে গেছে, বাট পি আগের মতন না থাকলো, ভি আগের মতন না থাকলো, এই যে পি নতুন ভি এদেরকে যদি তুমি গুণ করো, যেই গুণফল পাবা সেই গুণফলটা আগের মতনই থাকে। হ্যাঁ, P1 আর P2 একই না, V1 আর V2 এক না, বাট P1 V1 গুণ করলে যেই মান আসবে P2 V2 গুণ করলেও সেই একই মান আসবে, ঠিক আছে? তো আমরা ম্যাথগুলো যখন করব বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথে এটা সরাসরি সূত্র হিসেবে ইউজ করব। P1 কি, আদি চাপ, লিখে রাখো P1 কি, আদি চাপ, P2 কি, শেষ চাপ, হ্যাঁ, V1 কি, আদি আয়তন,
আর ভি2 কি শেষ আয়তন। তুমি একটা প্রক্রিয়া করতেছো, একটা প্রসেস রান করতেছো, প্রসেসের আগে পরে চাপ আয়তন চেঞ্জ হতে পারে না। চেঞ্জ হলে তোমাকে ধরো সাপোজ আদি চাপ আদি আয়তন দেওয়া আছে, শেষ চাপ দেওয়া আছে, শেষ আয়তন দেওয়া আছে, তুমি এই সূত্রটা ইজিলি বের করতে পারো। চারটা চলক এই সূত্রে, যে কোনো তিনটা দেওয়া থাকলে চতুর্থটা বের করা যাবে, যে কোনো তিনটা দেওয়া থাকলে তুমি চতুর্থটা বের করতে পারবা। ঠিক আছে, তো এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো, তবে মাথায় রাখবো সবসময় ইউজ করতে পারবো না। কখন ইউজ করতে পারবো? যদি টি কনস্ট্যান্ট থাকে। আমরা এই চ্যাপ্টারে টি কনস্ট্যান্ট থাকা এটাকে কি প্রক্রিয়া বলি? টি কনস্ট্যান্ট থাকা এটাকে কি প্রক্রিয়া বলি? এটা কি প্রক্রিয়া বলি বলো তো? সমষ্ণ। এটা কি প্রক্রিয়া? সমষ্ণ। তার মানে বয়েলের সূত্র তাপগতীয় কোন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য? বয়েলের সূত্র তাপগতীয় কোন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এটা জিনিস মাথায় রেখে দাও। তাপগতিবিদ্যা চ্যাপ্টারে পড়তেছো, সমষ্ণ প্রক্রিয়া নামে একটা তাপগতীয় প্রক্রিয়া আছে। এই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বয়েলের সূত্র ইউজ করতে পারবো। ঠিক আছে, তোমাকে প্রশ্নগুলো হতে পারে এরকম, একটি সমষ্ণ প্রক্রিয়ায় 10 প্যাসকেল চাপ, এই কোনো গ্যাসের নমুনার চাপের পরিমাণ 10 প্যাসকেল, আয়তনের পরিমাণ 5 মিটার কিউব, চাপ বাড়িয়ে 15 প্যাসকেল করা হলে আয়তন কত হবে? এই টাইপের প্রশ্নগুলো যদি বলে, তাই তুমি ইজিলি এই সূত্র ইউজ করতে পারবা। মাথায় রাখবো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এই সূত্র, বয়েলের সূত্র ইউজ করা যায়। আচ্ছা আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন একটু ধরতে চাই, বলো দেখি, বলো দেখি, এই যে প্রেসার আর ভলিউম, প্রেসার আর ভলিউম, হ্যাঁ, এদের যদি গ্রাফ আঁকা হয়, এদের যদি গ্রাফ আঁকা হয় কিভাবে আঁকে নর্মালি? মানে এই যে সূত্রগুলো আসছে, বিজ্ঞানীরা এই সূত্রগুলো নিয়ে আসছেন কষ্ট করে, হ্যাঁ, এগুলো আঁকে মানে আসে কিভাবে, গ্রাফগুলো কিভাবে আসে, এনি আইডিয়া? বা তোমরা কি থিসিসের নাম শুনছো? মানে থিসিসের নাম শুনছো? বড় ভাইয়া আপুদের থেকে যদি থাকে তো থিসিস বলে না অনেকে, থিসিস করতেছি, মানে বড় ভাইয়া আপুরা আমাদের এখন থিসিস চলছে, থিসিস শেষ হলে গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে। থিসিস জিনিসটা কি? থিসিস জিনিসটা কি? থিসিস জিনিসটা হচ্ছে যে এই সাবজেক্টই হোক না কেন, সেই সাবজেক্টে পার্টিকুলার কোনো একটা স্পেসিফিক জিনিস নিয়ে রিসার্চ করা, স্পেসিফিক জিনিস নিয়ে রিসার্চ করা, একটা রিপোর্ট রেডি করা, অ্যান্ড একটা থিসিস বই ফাইনালি জমা দিতে হয়, মানে ইউনিভার্সিটি একটা বই জমা দিতে, একটা প্রেজেন্টেশন দিতে হয়, থিসিস বুক বলে, দেখবা এটা রেডি করে বড় ভাইয়া আপুরা যারা তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে আসে বা ফাইনাল ইয়ারে আসে, তারা এটা করে। আমার যেমন থিসিস গিয়েছিল বুয়েটে, আমার থিসিস ছিল যে বুড়িগঙ্গা নদীর নাম তো শুনছো, বুড়িগঙ্গা নদীর জায়গায় জায়গায়, মানে বুড়িগঙ্গা নদী তো বড় তাই না, বুড়িগঙ্গা নদীর প্রতি 1 কিলোমিটার দূরে যে পানির স্যাম্পল কালেক্ট করতো, পানি উঠাইতে হতো, নৌকা দিয়ে যাইতে হতো, নৌকা দিয়ে যায় পানি উঠাইতে হতো, পানি উঠায় ওই পানিটা বুয়েটের ল্যাবে নিয়ে যেয়ে টেস্ট করতে হতো, বিভিন্ন টেস্ট, মানে অনেকগুলো প্যারামিটারের উপর টেস্ট করতে হতো। টেস্ট করে ওই প্যারামিটারগুলো মানে টেবিল বানায়, ওগুলো একটা সফটওয়্যারে দেই, সফটওয়্যারটা হচ্ছে মানে মডেলিং সফটওয়্যার বলে এটাকে। মডেলিং সফটওয়্যার মিনস হচ্ছে মানে একটা সূত্র দাঁড় করাও, মানে এই যে ডাটাগুলো পাইলাম না আমি 1 কিলোমিটার দূরে যে একটু পানি উঠাই, সেটার ল্যাবে টেস্ট করছি, পিএইচ এর একটা মান, আরও আদার ডাটা, এগুলোর মান পাইছি, এগুলো বসাইছি। আরও 1 কিলোমিটার দূরে যে আরেকটা ডাটার মান পাইছি, আরেক রকমের ডাটা, আরও 1 কিলোমিটার দূরে যে আরেক রকমের ডাটা, আবার রেইনি সিজনে একবার করছি, উইন্টার সিজনে একবার করছি, এরকম সিজন ভিত্তিক ডাটা চেঞ্জ পাইছি। এই ডাটাগুলো একটা সফটওয়্যারে বসাই। সফটওয়্যারটার মূলত আমি একটু তোমাদের ফান্ডামেন্টালটা বলে দিই। সফটওয়্যারটা কি করে? সফটওয়্যারটা হচ্ছে ইকুয়েশন রাইট করে। সফটওয়্যারটা কি করে? ইকুয়েশন, এই যে ডাটা পাইলাম না, এই ডাটাগুলো থেকে ইকুয়েশন আসে। মানে আমি তোমাদের একটু সহজে বুঝাই দিই, থিসিস যে ওয়ার্ক হয় কিভাবে হয়। প্রথমত তোমার কি ফিল্ডে যায়, ফিল্ড মানে আমি যেমন বুড়িগঙ্গা নদীতে গেছি, হ্যাঁ, স্যাম্পল কালেক্ট করছি, স্যাম্পল কালেক্ট করলাম, স্যাম্পল নিলাম, স্যাম্পল নেওয়ার পরে কি স্যাম্পলগুলো ডাটা ফাইন্ড আউট করলাম ল্যাবে এসে। ওই ডাটাটাকে কি করলাম পরে, ওই ডাটাটাকে আমরা টেবিল ফরম্যাটে সফটওয়্যারে ইনপুট দিলাম, সফটওয়্যারে ইনপুট দিয়ে দেন হচ্ছে আমরা একটা কি পাইলাম, একটা কার্ভ বা গ্রাফ পাই, একটা কার্ভ বা একটা গ্রাফ পাই, মানে ওই ডাটাগুলো। ওকে, নেটটা চলে গেছিল, এখন দেখতে পাচ্ছ সব দেখা যাচ্ছে? ওকে ঠিক আছে, যেটা বলতেছিলাম, আমি ফাইনালি কি পাইছি, একটা ইকুয়েশন পাইছি। ওই ইকুয়েশনটাতে কি লাভ, ওই ইকুয়েশনটা দিয়ে
ধরো কেউ চায় যে সে আর টেস্ট করবে না, আমি টেস্ট করে দিছি তার হয়ে, সে চায় যে আমি ধরো সে একটা ডেট বসাইল অমুক দিন, সাপোজ ধরো 2024 সালের এত তারিখে, আগে এখনো ওই ডেট আসে নাই সামনে, 2024 সালের এত তারিখে বুড়িগঙ্গা নদীর ওই জায়গা থেকে কেউ যদি পানি উঠায়, ওই পানিটা সে কোন কোন জায়গায় ব্যবহার করতে পারবে, ওই পানিটা কি খাওয়ার যোগ্য হবে কিনা, ওই পানিটা খাওয়ার যোগ্য করতে হইলে আর কি কি চেঞ্জ করতে হবে। মানে ওই ইকুয়েশনটা তোমাকে, আমি ডাটা কালেক্ট করছি হচ্ছে পাস্ট 1 ইয়ারের ডাটা দিয়ে আমি যে ইকুয়েশন বা ওইটাকে বলে ওয়াটার কোয়ালিটি মডেলিংটা দাঁড় করাইছি, ওই মডেলিংটা ব্যবহার করে কেউ ভবিষ্যতে টেস্ট করা লাগবে না তার, সে ওই জায়গার পানি নিয়ে খাইতে পারবে কি পারবে না, সে ওই জায়গার পানিটা উঠাইলে ওই পানির ডাটা কেমন আসবে, যেটা ভবিষ্যতে, এখন ওই পানিটা আসে নাই, ভবিষ্যতে ওই জায়গার পানিটা কেমন হবে এটা আন্দাজা করতে পারি। মানে ইকুয়েশন ইজ অল অ্যাবাউট মানে কালেক্টিং ডাটা ফ্রম পাস্ট অ্যান্ড প্রেডিক্টিং ডাটা ফর ফিউচার, বুঝছো? মানে ফিউচারের ডাটা কেমন হবে, কি চেঞ্জ আসবে, এই সিজনে কেমন হবে, ওই সিজনে কেমন হবে, এইরকম টাইম, এগুলো সে ইনপুট দিলে সে ওই ফিউচারের জন্য জিনিসগুলো বের করতে হবে। তো এই জিনিসটা কেন আমি তোমাদের বুঝালাম, ফার্স্ট অফ অল তোমাদের একটা মানে কিউরিওসিটি নিবার যে আসলে থিসিস কীভাবে হয় সেটা, অ্যান্ড সেকেন্ডলি আমরা এখন পড়তেছি কি বয়েলের সূত্র, উনারাও তো এই সূত্রগুলো যে দাঁড় করাইছেন মোরললেস সেম প্রসেস, রাইট? মোরললেস সেম প্রসেস। এই রিসার্চ ওয়ার্ক তোমরা যখন করবা, হয়তো সামনে পিএইচডি করবা, তোমাদের মধ্যে অনেকে বাইরে দেশে যাবে, মোটামুটি তোমাদের কাজ মোটামুটি এইরকমই থাকবে। হয়তো ফিল্ড টেস্টটা আমার মতন বুড়িগঙ্গা পানিতে না যায়, তুমি হয়তো অন্য টাইপের রিসার্চ ফিল্ডে অন্য টাইপের ফিল্ড থাকবে, হয়তো বাসাই তোমার ফিল্ড, বা মাইক্রো অর্গানিজম নিয়ে কাজ করলে সেগুলো নিয়ে তুমি সেগুলাই তোমার ফিল্ড, সেগুলো তুমি নার্চার করবা। তো যাই হোক, এই যে বয়েলের সূত্র এই যে আসছে, আমরা তো সুন্দর মতো লিখে দিলাম, এখানে সুন্দর মতো লিখে দিলাম এই এই এই, কিন্তু আসলে তিনি পাইছেন কিভাবে, আসলে তার পাওয়ার প্রসেসটা হচ্ছে এরকম। আসলে তিনি পাইছেন কিভাবে জানো? আসলে তিনি পাইছেন হচ্ছে এই যে একটা, প্রথমত তিনি, এই যে আমি একটা সাদা পেজ নিলাম, তিনি প্রথমত একটা পিস্টন সহ, ধরো একটা কি নিছে, একটা পিস্টন সহ গ্যাস সহ একটা, এটা ধরো পিস্টন, হ্যাঁ পিস্টন, তিনি একটা, এই যে ফিল্ড, এটা হচ্ছে তার ফিল্ড, আমার ফিল্ড যেমন ছিল বুড়িগঙ্গা, তার ফিল্ড ছিল হচ্ছে এই, এটা হচ্ছে তার ফিল্ড, গ্যাস সহ একটা পাত্র, পিস্টন যেটা নরমক্ষম। তিনি এই পিস্টনটা নিয়ে টেস্ট করছেন, টেস্ট করে ডাটা বের করছেন। আমি যেমন পানিটা নিয়ে এসে ল্যাবে বসে ডাটা টেস্ট করছি, তিনি এরকম ডাটা টেস্ট করছেন। ডাটা টেস্ট করছেন কি, যে এভাবে তিনি এখানে বিভিন্ন প্রেসারের মান বাড়ায় কমায়, বিভিন্ন প্রেসারের মান নিলেন, বিভিন্ন ভলিউমের মান নিলেন। প্রেসারের মান ধরো যখন 2, তখন তিনি ভলিউমের মান সাপোজ ধরো পাইলেন 6। প্রেসারের মান যখন নিলেন তিনি বাড়াইলেন, তিনি তো প্রেসার বাড়াইতেই পারে, ইচ্ছা মতো বাড়ানো কমানো যায়। প্রেসারের মান যখন 3, ভলিউমের মান তখন পাইলেন 4। এরকম করে তিনি বিভিন্ন ডাটা, হ্যাঁ প্রেসারের মান যখন তিনি করলেন 4, এটা ধরেন, এটা ধরো পাইলো 3, এরকম বিভিন্ন ডাটা তিনি লিখলেন টেবিলে। তাদের সময় হয়তো সফটওয়্যার ওরকম ভাবে ছিল না, আমাদের সময় যেমন সফটওয়্যার দিয়ে আমরা ওয়াটার কোয়ালিটি মডেলিং এগুলো করি। তো ওনারা তারপরে এগুলাকে কি করলেন, গ্রাফ প্লট করলেন, এই টেবিল বানালেন, টেবিল থেকে দেন কি গ্রাফ, পি বনাম ভি গ্রাফ। এই পি বনাম ভি গ্রাফগুলো এরকম করে বসেছে, 2 এর জন্য 6, হ্যাঁ যখন আমি 2 ঘর ডানে যাব, তখন আমি যখন আমি 2 ঘর উপরে যাব, তখন আমি 6 ঘর ডানে যাব, ঠিক আছে? এটা হচ্ছে 6 নাম্বার ঘর, এটা 2 নাম্বার, এটা হচ্ছে ফার্স্ট বিন্দু। এরকম ভাবে তিনি বিভিন্ন বিন্দু দেখবা প্লট করছে, হ্যাঁ বিভিন্ন বিন্দু, প্রেসারের মান যখন এরকম এরকম একটা ভ্যালু, এরকম একটা ভ্যালু, বিভিন্ন বিন্দু তিনি প্লট করছেন। প্লট করে এই বিন্দুগুলোকে তিনি ফাইনালি পরে কানেক্ট করছেন, ফাইনালি বিন্দুগুলোকে পরে কানেক্ট করে দিয়েছে, কানেক্ট করলেন। এই যে কানেক্ট করলেন, কানেক্ট করার পর একটা কার্ভ তিনি পাইলেন, এই কার্ভের একটা ইকুয়েশন আছে না, ইকুয়েশন, বিভিন্ন কার্ভের কিন্তু ইকুয়েশন আছে। এখন আমাদের সফটওয়্যারগুলো এগুলো দিয়ে দেয়, এই কার্ভ হলে ইকুয়েশন কি, এটা আমার সফটওয়্যার আমাকে দিয়ে দিত, আমার ওয়াটার কোয়ালিটি মডেলিং এর সফটওয়্যার যেটা। তো ম্যাটল্যাব আছে এরকম, তোমরা হয়তো নাম শুনবে, এরকম একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে এরকম ডাটা নিয়ে তুমি গ্রাফ দিয়ে তুমি ইকুয়েশন দাঁড় করে ফেলতে পারো। তো ইকুয়েশন পরে পাইলেন, এন্ড দেন তিনি এই ইকুয়েশনটা পাইছে হচ্ছে কি, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তিনি হয়তো তার এক্সপেরিমেন্টের ল্যাবের কন্ডিশন অনুসারে একটা কনস্ট্যান্ট পাইছেন, আরেকজন হয়তো আরেকটা কন্ডিশন পাবেন, বাট এই জিনিসটা মোরলেস তিনি অবজার্ভ করলেন। সেখান থেকে আসছে হচ্ছে এই যে ভি ব্যস্তানুপাতিক পি, এই কনসেপ্ট। মানে আমরা এখন পড়ছি কিন্তু বেসিক্যালি রিভার্স প্রসেসে, বাট এগুলো বের হয় আসলে অ্যাকচুয়ালি এই প্রসেসে। কেন এই জিনিসটা দেখালাম, অনেকটা উদ্দেশ্য আছে, একটু পরেই বুঝতে পারবা। এবং তোমরা নিজেরাও দেখো, আমি এখানে লিখছি, লেখার সময় আমি ওই জিনিসটা মেনটেন করে লিখছি। তিনি যেইগুলো করছেন,
শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? ওকে ফাইন। তো বিজ্ঞানী বয়েল এভাবে এক্সপেরিমেন্ট করে এই রকম জিনিসপত্র পাইছে। এখন বিজ্ঞানী বয়েলের জায়গায় আরেকজন বিজ্ঞানী, এই যে উনি যে কাজটা করছেন সেই কাজটাই ধরো তিনি করবেন। এখন এটা কি করছে? এটা বিজ্ঞানী বয়েল। এটা কি করছে? বিজ্ঞানী বয়েল সাহেব। তিনি করছেন কোন কন্ডিশনে? তার জন্য কন্ডিশন কি ছিল? কন্ডিশন ছিল ওই যে ওই দুইটা বললাম যে টি আর এন এগুলো কি কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট, টি এন কনস্ট্যান্ট। ঠিক আছে, এই কন্ডিশনে তিনি এই এক্সপেরিমেন্টটা করছেন। এখন আরেকজন বিজ্ঞানী ধরে আসছে, সে এই জিনিসটাই করবে, এটাই কপি পেস্ট করলাম, এই জিনিসটাই করবে, কিন্তু সে কন্ডিশন একটু চেঞ্জ করে দিল। সে কি করলো? আমি সেম কাজই করব, তিনি কন্ডিশনটা রাখলেন কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কিউ আর এন কনস্ট্যান্ট রাখছেন। কিউ মিনস তাপ, তখন তার ডাটাগুলা একটু হইলেও চেঞ্জ হবে, তাই না? তখন তার ডাটা তো আর এরকম থাকবে না, থাকবে না একটু, মানে সহজ কথা। তিনি কিভাবে এক্সপেরিমেন্টটা করছেন জানো? তিনি এক্সপেরিমেন্টটা করার সময় এই যে আমরা যে একটু আগে বিজ্ঞানী বয়েল সাহেবের এক্সপেরিমেন্ট, তখন কি আমরা দেখছি যে এই যে পাত্রটা, যে পাত্রের মধ্যে গ্যাসটা ছিল, পিস্টনটা ছিল, এই পাত্রটা কোনো ফ্লাক্স টাইপের ম্যাটেরিয়ালস অর্থাৎ তাপ অপরিবাহী ম্যাটেরিয়ালসে তৈরি না। ধরো দ্বিতীয় ক্ষেত্রে যে বিজ্ঞানীটা কাজ করছেন, তিনি ধরো এই যে এই ম্যাটেরিয়ালসটা কি দিছেন, ম্যাটেরিয়ালসটা তাপ অপরিবাহী পদার্থ দিয়েছে। মানে এখানে কি দিয়ে দেখছে? সব জায়গায় তাপ অপরিবাহী পদার্থ হলে কি হয়? তাপ অপরিবাহী পদার্থ হলে কি হয়? তাপ যাওয়া আসা করতে পারে, আর তাপ যাওয়া আসা না করতে পারা মিন্স কি? এটা কি প্রক্রিয়া? কিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট, দ্যাট মিন্স রুদ্ধতাপীয় প্রক্রিয়া। মানে তিনি রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই জিনিসটা করছেন। তিনিও কিছু এরকম ডাটা সেট পাইলেন, হ্যাঁ, এরকম কিছু ধরো ডাটা সেট পাইলেন, হিসাব করে এরকম কিছু ডাটা সেট পাইলেন, হ্যাঁ, এখানে একটা ডাটা পাইলেন, এখানে একটা ডাটা পাইলেন, এখানে একটা ডাটা পাইলেন, এখানে একটা ডাটা পাইলেন। এই ডাটাগুলো দিয়ে তিনিও সেম ভাবে গ্রাফ প্লট করলেন, হ্যাঁ, সেম ভাবে পিভি গ্রাফ, সেম ভাবে পি বনাম ভি গ্রাফ প্লট করলেন। তার গ্রাফটা ধরো এই যে এইরকম আসছে, এবং এই যে গ্রাফটা তিনি প্লট করলেন না, এই যে গ্রাফের পয়েন্টগুলো নিয়ে P1 V1 এই পয়েন্টগুলো নিয়ে প্লট করলেন, তিনিও এই গ্রাফ থেকে একটা সমীকরণ পাবেন, তিনি পাবেন। এই সমীকরণটা তিনি যেটা পাইলেন সেটা হচ্ছে PV টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। মানে বলতে পারো বয়েলের এক্সপেরিমেন্টটাই জাস্ট একটা ছোট্ট চেঞ্জ। সেই ছোট্ট চেঞ্জটা কি? যেই পাত্রে এক্সপেরিমেন্টটা করা হইতো সেই পাত্রটা আগে ছিল তাপ সুপরিবাহী, এখন তাপ অপরিবাহী। আগে তাপমাত্রা কনস্ট্যান্ট নিশ্চিত করা হয়েছে, ল্যাবের টেম্পারেচার বাড়ায় নাই, কমায় নাই। এখন ওইখান থেকে কোনো ফোকাস নাই, কারণ এখন আমার এই জায়গায় তাপ সুপরিবাহী পদার্থের জায়গায় অপরিবাহী পদার্থ দিলেই রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা হয়ে যায়। ঠিক আছে, এখন তিনি দেখলেন পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল, গামাটাকে মনে আছে। এখন এই দুইটা গুণ করলে যেই মান আসে, এই দুইটা গুণ করলে সেই মান আসে না, বাট এইটা গুণন, এই যে এই দুইটা যখন গুণ করছে না, এইটা গুণন এইটা যা মান আসবে, এইখানে এই প্রেসার, দ্বিতীয় ক্ষেত্রের ভলিউম টু দি পাওয়ার গামা, যেই কোনো একটা গ্যাস তো ব্যবহার করছেন তিনি, প্রত্যেক গ্যাসের জন্য কি একটা সুনির্দিষ্ট গামা আছে না? আমরা তো পড়ছি এক পরমাণু গ্যাসের গামা কত, দ্বি পরমাণু গ্যাসের গামা কত, ত্রি পরমাণু গ্যাসের গামা কত। এরকম তিনি যেই গ্যাসটা ব্যবহার করছেন সেই গ্যাসের গামা দিয়ে তিনি দেখছেন, আচ্ছা বয়েল সাহেবের তো এই দুইটা গুণ করলে ধ্রুবক আসতো, আমার তো ধ্রুবক আসতেছে না, আমার দেখি তো ডাটাগুলোর মধ্যে কি মিল পাচ্ছি। আচ্ছা এটার টু দি পাওয়ার যদি এই গ্যাসটা ইউজ করছি, এটা গামা যদি দিই, গুণ দিই, যা আসে এটা দিয়ে যান তাই আসে, এটা দিয়েও তা আসে। তখন তিনি বললেন, ও আচ্ছা সূত্রটা তার মানে PV টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। PV টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক, এই জিনিসটা। ঠিক আছে, PV টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু, তার মানে বলো আমরা একটা সূত্র পেয়ে গেছি কিন্তু নতুন। সেই সূত্রটা কিসের জন্য? একটু আগে যেমন পাইছিলাম বয়েলের সূত্র তো আমাদের বইয়ে একদম প্রতিষ্ঠিত বিজ্ঞানীর নামে আছে, বাট এখন যে সূত্রটা পাইছি এটার বিজ্ঞানীর নাম হবে আলাদাভাবে নাই, বাট এই সূত্রটা আছে এবং সূত্রটার ম্যাথও আসে। এটা কোন প্রক্রিয়ার জন্য? তোমাকে যদি সমষ্ণ প্রক্রিয়ায় চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক সূচক ম্যাথ দেয়, কোনটাতে যাবা? বয়েলের সূত্রে। যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ আর আয়তন সূচক ম্যাথ দেয়, তাহলে কোন সূত্রে যাবা? এটা। তাহলে এই সূত্রটাতে তুমি যাবা কখন? লিখে রাখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়।
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা চাপ আর আয়তনের মধ্যে এই সূত্রটা ইউজ করব। তো এই সূত্রটার আরেকটা ভার্সন লেখা যায় এরকম P1 V1 টু দি পাওয়ার গামা যা মান আসবে, অর্থাৎ আদি চাপ ইন্টু আদি আয়তনের উপরে পাওয়ার কত গামা, শেষ চাপ ইন্টু শেষ আয়তনের উপরে পাওয়ার গামা একই মান আসবে। এইটাকে আমরা ডিরেক্ট ম্যাথে ইউজ করতে পারবো। ম্যাথে ইউজ করতে পারবো। গামা তো জানোই, এক পরমাণু গ্যাস যদি বলে তাহলে 1.66, দ্বি পরমাণু গ্যাস বললে 1.4, ত্রি পরমাণু গ্যাস যদি বলে 1.33, তিনটাই হয় গামার মান, আমাদের বইতে তিনটাই আছে। তাহলে এই সূত্রটা আমরা ইউজ করবো কোথায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। বলতে পারেন একটা ম্যাথে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আদি চাপ ছিল এত, আদি আয়তন ছিল এত, শেষ চাপ এত, শেষ আয়তন কত, কোথায় যাবা? এই সূত্রে যাবা। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারছো? তাহলে এটাও বলতে পারো একটা থিসিস প্রসেস তিনি রান করছেন, রান করে এই সূত্রটা পাইছেন। বুঝতে পারছো? ক্লিয়ার? বোঝা গেছে? এন্ড আমি যে এই থিসিস প্রসেসটা দেখাইছি তোমাদেরকে ইচ্ছা করে একটা কারণই দেখাইছি, এই যে এই প্রসেসগুলো দেখাইছি একটা কারণই দেখাইছি, কারণ তোমরাও যেন এখন থেকে এভাবে ভাবতে শিখো, বিশেষ করে যারা রিসার্চার হতে চাও। অনেকে বাইরে যেতে চাও তোমাদের মধ্যে কেউ, মানে বিদেশি ইউনিভার্সিটিগুলোতে যে দেখো না রিসার্চ করে, বুয়েটে কিন্তু বেশিরভাগ, বুয়েটের মানে অলমোস্ট আমি যদি বলি আমার প্রতি 10 জন ফ্রেন্ডের মধ্যে 7 জনই নাই। আমি 2015 সালে এইচএসসি পাস করে 7 জনই নাই অলরেডি। মানে বুয়েটে দেখা যায় 90%-এর মতন বাইরেই চলে যায়, মানে বাইরে চলে যায়, এবং তারা বেশিরভাগই যায় যে স্কলারশিপ নিয়ে যায়, পিএইচডি প্রোগ্রামে যায়। পিএইচডি প্রোগ্রামে কিন্তু এই কাজগুলো করতে হয়। এবং অনেক ক্ষেত্রে তুমি ধরো পিএইচডি প্রোগ্রামের ব্যাপারগুলো একটু বলে দিই তোমাদের, যেহেতু সবসময় বলার সুযোগ হয় না। পিএইচডি প্রোগ্রামে যাওয়া জাস্ট লাইক কি, মানে লাইক ধরো প্রত্যেক মাসে তুমি $2000 থেকে $2500 করে পাবা, মানে $2000 মোটামুটি পাবা। $2000 তুমি মানে লাইক গভর্নমেন্ট থেকে পাচ্ছ, ওখানের গভর্নমেন্ট ইউনিভার্সিটি হয়ে তুমি পাচ্ছ রিসার্চ করার জন্য। তোমার রিসার্চে যদি ভালো হয়, তুমি মাইট বি, মানে রিসার্চ যদি ভালো হয় তাহলে নোবেলের জন্য তুমি নমিনেটেড হতে পারো। অ্যান্ড ওই রিসার্চের ওয়ার্কের বেসিসে কিন্তু আমাদের বুয়েটের অনেক সিনিয়র অ্যালামনাইরা দেখা গেছে যে পিএইচডি লেভেলে যে রিসার্চ করছে সেটা পরবর্তী ইন্ডাস্ট্রিয়াল কাজগুলোতেও প্রয়োগ হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল কাজগুলোতে তোমার যদি ওই রিসার্চটা অ্যাকসেপ্টেড হয়, ধরো সাপোজ অনেক সিনিয়র ভাইয়া আছে এরকম দেখছি যে তাদের রিসার্চের ওয়ার্কটা মানে বড় বড় যে টেক জায়ান্ট কোম্পানিগুলো আছে, সেই টেক জায়ান্ট কোম্পানিগুলো আগে এভাবে কাজ করতো, ওনার রিসার্চের পরে ইফিসিয়েন্ট ওয়ে একটা বাইর হয়েছে, ওই ইফিসিয়েন্ট ওয়েতে কাজ করে। এরকম যদি হয় তাহলে কিন্তু কথাই নেই। সো যারা এরকম রিসার্চ লেভেলে যেতে চাও তারা কিন্তু মানে তোমাদের থিঙ্কিং প্রসেসটা এরকম রাখবা। তোমরা যে কোনো জায়গায় স্যাম্পল ডাটা কালেক্ট করবে, তোমাদের কাজ হবে, কাজ হয়ে টেবিল দাঁড় করাবা, টেবিল দাঁড় করে একটা গ্রাফ দাঁড় করবা, গ্রাফ দাঁড় করে ইকুয়েশন দাঁড় করবা। মানে তোমারটা কাজ হচ্ছে পাস্টের ডাটা নিয়ে ফিউচারের ডাটা প্রেডিক্ট করা, বা ফিউচারে কোনো ডাটার মধ্যে কি ভ্যারিয়েশন আসতে পারে এগুলো নিয়ে অ্যানালাইসিস করা, মন্তব্য দেওয়া। ঠিক আছে? সো এই জিনিসগুলা তোমরা করতে পারো যারা হচ্ছে রিসার্চ ফিল্ডে যাইতে চাও। ঠিক আছে? ওকে ফাইন। যাই হোক, সো আমরা এবার আমাদের পড়াশোনায় ফেরত আসি। তাহলে আমরা কি শিখলাম? সামারি টানি। সমষ্ণ প্রক্রিয়ার জন্য এটা ইউজ করব। সমষ্ণ প্রক্রিয়া না হয়ে যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়, যদি সাপোজ ধরো রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলে আমি ইউজ করব কি? P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। হ্যাঁ, 8। এখন আরো কিছু ব্যাপার আছে এই জায়গাতে। এটা তো গেল কিসের সূত্র? শুধু রুদ্ধতাপীয় প্রক্রিয়া চাপ আর আয়তনের মধ্যে সম্পর্কসূচক সূত্র। চাপ আর আয়তনের মধ্যে সম্পর্কসূচক সূত্র ছাড়াও দেখো সমষ্ণ প্রক্রিয়া কিন্তু টি চেঞ্জ হয় না, তাই না? এটাতে টি কনস্ট্যান্ট, তো এটাতে আর কিছুর কিন্তু সাথে সম্পর্ক করার মতন নাই। কিন্তু এখানে রুদ্ধতাপীয়তে কি কনস্ট্যান্ট? কিউ কনস্ট্যান্ট, তাই না? রুদ্ধতাপে কিন্তু তাপমাত্রার সাথেও চাপের একটা সম্পর্ক করা যায়, আয়তনের সাথেও তাপমাত্রার একটা সম্পর্ক করা যায়, মানে তাপমাত্রার সাথে কিন্তু সম্পর্ক করার সুযোগ আছে। এখানে সব করা যায় না কেন? এখানে তাপমাত্রা চেঞ্জ হয় না। তুমি যে লিখবা T1 T2 তো সেম, আলাদা কিছু না। তো তুমি যে সম্পর্কটা আসলে হয় না, বা সম্পর্ক তৈরি করা যায় না। হ্যাঁ, আচ্ছা, এখানে শুধুমাত্র চেঞ্জ হয় চাপ আর আয়তন। বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু তিনটা জিনিস চেঞ্জ হয়, তোমাদেরকে কিন্তু বলছিলাম। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু PVT তিনটাই পরিবর্তনশীল, মানে তিনটারই পরিবর্তন হয়। ঠিক আছে? তো এই তিনটা সম্পর্ক আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা যেমন P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাকে আমরা ম্যাথে ইউজ করব এই ফর্মটা। এটা আসে হচ্ছে এভাবে
পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক, ঠিক আছে, পিভি টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু ধ্রুবক। একইভাবে এইটা ছাড়াও তাপমাত্রার সাথেও সম্পর্ক করা যায়, তাপমাত্রার সাথেও চাপের সম্পর্ক করা যায়, তাপমাত্রার সাথেও আয়তনের সম্পর্ক করা যায়। আমি তোমাদের একটু জাস্ট বলে দিচ্ছি কিভাবে আসে, তোমাদের ডিটেলস লাগবে না, বাট আমি একটু তাও বলে দিচ্ছি একটা রাফ পেজে, এই পেজে আসতেছি, একটু বলে দিচ্ছি তোমাদেরকে। তোমরা ফিজিক্সেও কেমিস্ট্রিতেও একটা সূত্র শিখবা, সেই সূত্রটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এরকম একটা সূত্র দেখছো কেউ এখন পর্যন্ত? এটা শিখবো, লিখে রাখো, আমরা জানবো। এটা কোথায় জানবা? এটা আমরা জানি না, নর্মালি আমরা সারা জীবন লিখে আমরা জানি, এখন লিখবো আমরা জানবো, আমরা জানবো। এটা কোথায় শিখবে? এটা ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 10 শিখবে এবং কেমিস্ট্রি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 শিখবা। হ্যাঁ, এই সূত্রটাতে তুমি ভ্যালু বসায় বসায় বাকি জিনিসগুলো বের করতে পারবা। হ্যাঁ, বাকি জিনিসগুলো বের করতে পারবে। দেখো কিভাবে বের করো আমি যদি বলি, আমরা তো একটু আগে একটা জিনিস লিখছি তাই না, পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক লিখছি না, ধ্রুবক, ধ্রুবক মিন্স কে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আসো, এখানে আইসে ধরো তুমি সম্পর্ক স্থাপন করতে চাও কার কার মধ্যে, টি আর ভি এর মধ্যে, টি আর ভি এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাও। তাই তুমি এই যে পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক, এখান থেকে পিটাকে এক পাশে করে বাকি সব অন্য পাশে করে এটা লিখতে পারো না, কে বাই ভি টু দি পাওয়ার গামা। লেখা যায়, লেখা যায়, লেখা যায়। তাহলে এখন আসো, এই পি এর জায়গায় তুমি এইটা লিখে দাও, কে বাই ভি টু দি পাওয়ার গামা লিখে দিলা। হ্যাঁ, পি এর জায়গায় ভি কিন্তু ভি এর মতন আছে, ভি এর মতন আছে, এন আর এর মতন আছে, টি এর মতন আছে। এই যে জিনিসটা ভি বাই ভি টু দি পাওয়ার গামা, ভি বাই ভি টু দি পাওয়ার গামা, এটাকে কি লেখা যায়? এটাকে ভি টু দি পাওয়ার 1 আছে, নিচে আছে কি গামা, তাই না? তো এই জিনিসটাকে তুমি যদি এক পাশে করো, এক পাশে করলে দেখো কি আছে, এটা তো এরকম না, কে বাই ভি টু দি পাওয়ার গামা, তাহলে এটা লেখা যায় এরকম যে 1 মাইনাস, এরকম লেখা যায় কে বাই ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। এই লাইন থেকে এটা লেখা যায়, কিভাবে লেখা যায় এটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো নিচে কি ভি টু দি পাওয়ার গামা না, নিচে ভি টু দি পাওয়ার গামা তো, রাইট? নিচে যদি ভি টু দি পাওয়ার গামা হয় আর এখানে যদি 1 হয়, মানে এটাকে লেখা যায় তো এরকম, মানে প্রাথমিক লাইন যদি কেউ লিখতা এরকম লিখতে পারতা, কে ইন্টু ভি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, এটা লেখা যেত, মানে 1 নিচে গামা আছে 1 মাইনাস গামা, ঠিক আছে। এটাকেই আমি একটু তাড়াতাড়ি করার জন্য এইভাবে লিখলাম, কে বাই নিচে নিয়ে গেলাম, পাশের গুণ আকার থেকে নিচে নিয়ে গেলাম, নিচে নিয়ে গেলে কি মাইনাস 1 মাইনাস গামা, মাইনাস 1 মাইনাস গামা। কারণ তোমরা তো এটা শিখছোই অলরেডি যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 1 বাই এক্স টু দি পাওয়ার মাইনাস 2 লেখা যায় না, তাই করছি। এটা ধরো এক্স স্কোয়ারের মতন, নিচে নিয়ে গেলে কি মাইনাস এটা, তো মাইনাস এটা এরকম। তো এটা লেখা মানে কি, এটা লেখা মানে হচ্ছে কে বাই ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, কে বাই ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, ঠিক আছে। এটাই আমি সরাসরি লিখছিলাম একটু আগে, ঠিক আছে। সো এইটা রাফে লিখে রাখতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর ডান পাশ যেরকম ছিল থাকবে সেরকম, এন আর টি, এন আর টি, এন আর টি, এন আর টি। এখন টি আর ভি গুলারে এক পাশে করো, বাকি সব অন্য পাশে করো। টি আর ভি গুলাকে এক পাশে করো, বাকি সব অন্য পাশে করো। টি আর ভি গুলাকে এক পাশে করলে দেখো কি আসে ভাইয়া, কে বাই এন আর ইজ ইকুয়াল টু কি আসে, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাই না? এই জিনিসটা আসে। আচ্ছা দেখো তো, এই বাম পাশে যে জিনিসটা আছে সম্পূর্ণ জিনিসটা কি ধ্রুবক না? কে একটা ধ্রুবক, এন গ্যাসের মোল পরিমাণ, আমি কি বলছি গ্যাসের মোল পরিমাণ চেঞ্জ করা যাবে, গ্যাসের মোল পরিমাণ কিন্তু চেঞ্জ করা যাবে না, এটা কিন্তু ধ্রুবক রাখতে হবে, এটা কি ধ্রুবক। আর মোলার গ্যাস ধ্রুবক, নামের মধ্যে আছে ধ্রুবক, কারণ এই পুরো জিনিসটাই কি ধ্রুবক। তাহলে সূত্র আরেকটা চলে আসছে, সেই সূত্রটা কি, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু ধ্রুবক, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে আমরা যেখানে ছিলাম, এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা একটা সম্পর্ক দাঁড় করাইছি মাত্র, সেই একটা সম্পর্ক কি, সেই একটা সম্পর্ক হচ্ছে পি আর ভি এর মধ্যে সম্পর্ক কি, পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু। এখন আরেকটা সম্পর্ক শিখলাম মাত্র, আরেকটা সম্পর্ক কি শিখলাম ভাইয়া, আরেকটা সম্পর্ক শিখলাম এটা, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি ধ্রুবক, তাই না? এই সূত্রটা থেকে এটারও তো এরকম একটা অ্যাপ্লাইড ফর্ম সম্ভব, এটারও একটা অ্যাপ্লাইড ফর্ম সম্ভব, এটার একটা অ্যাপ্লাইড ফর্ম বানাই দিই। অ্যাপ্লাইড ফর্ম কি, T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, মানে আদি তাপমাত্রা আদি আয়তন ইজ ইকুয়াল টু শেষ তাপমাত্রা শেষ আয়তন। এখান থেকে তোমাকে ধরো সারা বলতে পারে না রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটি সিস্টেমের আগে তাপমাত্রা ছিল এত,
আগে আয়তন ছিল এত, পরে তাপমাত্রা এত করলাম, পরে আয়তন কত হবে, মানে T1 দিয়ে দিছে, V1 দিয়ে দিছে, T2 দিয়ে দিছে, P2 জানতেছে, তো তুমি ইজিলি বের করতে পারবা এই সূত্রটা ব্যবহার করে। এটাও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্যই প্রযোজ্য। কারণ কি, কারণ আমি এই সম্পর্কটা দাঁড় করাইছি কোথা থেকে, এই সম্পর্কটা দাঁড় করাইছি এইটা থেকে, এটা কাজে লাগাইছি না, দেখো আমি কোথা থেকে দাঁড় করাইছি, এটা কাজে লাগাইছি, তো এটা কাজে লাগাই তারপরে আমি দাঁড় করাইছি, ঠিক আছে। তাই আমরা এই সূত্রটা এরকম ভাবে লিখে রাখতে পারবো, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? ওকে ফাইন। একইভাবে আরেকটা সূত্রও দাঁড় করানো যায় টি আর পি এর মধ্যে। এটা তো গেল কার কার মধ্যে সম্পর্ক দাঁড় করাইছি, এটা দাঁড় করাইছি হচ্ছে ডিরেক্ট মুখস্থ রাখবা টি আর ভি এর মধ্যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। একইভাবে টি আর পি এর মধ্যেও সম্পর্ক দাঁড় করানো যায়, একই প্রসেস। এই যে মাত্র এই জিনিসটা লিখলাম না, এটা সেম প্রসেস, সেম প্রসেস, খালি এখন পি কে রিপ্লেস করছো না, পি কে রিপ্লেস না করে ভি কে রিপ্লেস করবো, তাহলেই হয়ে যাবে। দেখো আবার করে দিই, আমি আবার করে দিই, তাহলেই তুমি বুঝে যাবা কিভাবে আসে, ঠিক আছে। এগুলো ডেরিভেশন নরমালি লাগবে না পরীক্ষায়, হ্যাঁ, জাস্ট আমি দেখাই দিচ্ছি সো দ্যাট তোমাদের মানে বোঝা যায় যে আসলে এই সূত্রগুলো এমনি আসে না, এগুলো সব প্রসেস হয়ে আসে। এটাকে কি লেখা যায় দেখো তো ভাইয়া, ভিটাকে এক পাশে রেখে বাকি সব কিছুকে যদি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু প্রথমত লেখা যায় কে বাই পি, তাই না, কে বাই পি। উভয় পক্ষকে তুমি যদি গামা মানে পাওয়ার নাও, উভয় পক্ষে কত পাওয়ার নিচ্ছ, 1 বাই গামা, উভয় পক্ষে কত পাওয়ার নিচ্ছ, 1 বাই গামা পাওয়ার নিচ্ছ। 1 বাই গামা পাওয়ার নিলে এখানে ভি টু দি পাওয়ার গামা আছে, ভি টু দি পাওয়ার 1 বাই গামা ইজ ইকুয়াল টু এটা কি কে বাই পি আছে, এটার উপরে কি 1 বাই গামা, রাইট, নেওয়া যায় এরকম পাওয়ার। এরকম পাওয়ার নিলে দেখো আলটিমেটলি কি আসে, আলটিমেটলি ভি টু দি পাওয়ার গামা ইন্টু 1 বাই গামা, মানে উভয় পক্ষে একই পাওয়ার নিলাম, হ্যাঁ, তাহলে ভি হয়ে যাবে এটা গামা ডিভাইড বাই গামা, আর এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে কে টু দি পাওয়ার 1 বাই গামা ডিভাইড বাই পি ডিভাইডেড বাই 1 বাই গামা, ঠিক আছে, এটা লেখা আছে। এটাকে সুন্দর করে যদি কেউ সাজায় লিখতে চায়, সাজায় লিখলে এভাবে লিখতে পারে কে বাই 1 বাই গামা, কে টু দি পাওয়ার 1 বাই গামা, পি টু দি পাওয়ার, এটা পাশে যদি নিয়ে আসো, পাশে নিয়ে আসলে মাইনাস 1 বাই গামা লেখা যায়, তাই না, যেহেতু পাশে নিয়ে আসছি, ডিভাইডেড বাই নিচে থাকলে পাশে নিয়ে আসা যায়, মানে জিনিসটা এরকম আর কি। 1 বাই এক্স স্কোয়ারকে কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার মাইনাস 2 লেখা যায় না, ওইটাই করলাম, ঠিক আছে। সামথিং বাই এই জিনিসটাকে পাশে নিয়ে গেলাম, মাইনাস 1 বাই গামা এটা লিখে দিলাম, ফাইন। আচ্ছা, এখন আবার চলে আসবো আমরা কোথায়, এখানে যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি জানি, এখানে পি এর জায়গায় পি রাখবো, ভি এর জায়গায় আমরা ওই জিনিসটা বসাই দিব, ভি এর জায়গায় আমরা কি ওই জিনিসটা বসাই দিব, বসাই দিই চলো। পি এর জায়গায় পি রাখলাম, ভি এর জায়গায় আমি বসাই দিব, কি বসাই দিব, ওই যে এটা এটা বসাই দিলাম, ঠিক আছে, ওকে ফাইন। ইজ ইকুয়াল টু দিয়ে এনআরটি আছে, এনআরটি থাকবে, এনআরটি আছে, এনআরটি থাকবে। এনআরটি যদি থাকে তাহলে এখানে পি আছে, পি টু দি পাওয়ার 1 আর কি, আর এখানে কি পি টু দি পাওয়ার, এটা কি কিছু নাই মানে কি 1 আছে, এখানে কি মাইনাস গামা আছে, 1 মাইনাস 1 বাই গামা, ঠিক আছে, 1 মাইনাস 1 বাই গামা গেল, আর এখানে কে টু দি পাওয়ার 1 বাই গামা আছে, এটা থাকবে, ঠিক আছে, এই পর্যন্ত বুঝছি, ওকে ফাইন। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে যাই তাহলে কিন্তু মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে, বা ডান পাশে এনআরটি আছে, এনআরটি থাকবে, এটা নিয়ে কোনো প্যাচ নাই। এই যে জিনিসটা আছে পি টু দি পাওয়ার, এই পাওয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি, গামা ডিভাইডেড বাই যে এরকম, এখানে গামা আসবে, এখানে -1 আসবে, এরকম লেখা যায় কিনা, জাস্ট এইটুকু হিসাব করলাম, হ্যাঁ, আর এটা আছে এটার মতন থাকবে, এনআরটি আছে, এনআরটির মতন থাকবে। এখন এই জিনিসটাকে যদি 1 বাই আকারে কেউ লিখতে চাই, কে টু দি পাওয়ার 1 বাই গামা আছে, এটাকে নিচে নিয়ে আসতে চাই, নিচে যদি নিয়ে আসতে চাই, নিচে নিয়ে আসতে কি সামনে একটা মাইনাস নিতে হয়, সামনে একটা কি নিতে হবে ভাইয়া, মাইনাস দিতে হবে, রাইট। এটা পাওয়ার বর্তমানে আছে গুণ আকারে, থাকলে ভাগ আকারে যখন নিয়ে আসবো তখন কি মাইনাস একটা দিতে হবে, মাইনাস দিয়ে দেন এই পাওয়ারটা চলে আসবে, রাইট, গামা 1 মাইনাস গামা, ঠিক আছে, মাইনাস 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা, ঠিক আছে, জাস্ট মাইনাস দিয়ে দিলাম নিচে নিয়ে আসার কারণে, ঠিক আছে, ওকে। আর এই পাশটা এনআরটি আছে, এনআরটি থাকবে। এখন আমি যেটা করব, পি আর টি গুলাকে এক পাশে নিয়ে যাব, আর এনআরটাকে আরেক পাশে নিয়ে আসবো, ঠিক আছে। তো পি আর টি গুলাকে যদি এক পাশে নিয়ে যাই, প্রথমত বাম পাশে কে টু দি পাওয়ার 1 বাই গামা ছিল, ডিভাইড বাই এনআর, হ্যাঁ, আর পি আর টি গুলাকে এক পাশে নিয়ে গেলে পি টু দি পাওয়ারটা কত, মাইনাস 1 মাইনাস গামা, মাইনাস 1 মাইনাস গামা ডিভাইডেড বাই কত, গামা আর টি এস, রাইট, এই জিনিসটা থাকলো।
এখন এই জায়গাটা একটু পরে লিখতেছি, এটা থাকুক আপাতত এরকম, কে টু দি পাওয়ার 1 বাই গামা, এখানে এন আর আছে থাকবে। এই পাশে দেখো মাইনাস থেকে ভেতরে পাঠিয়ে দাও, মাইনাস থেকে একটু ভেতরে পাঠিয়ে দাও তো ভাইয়া, ভেতরে পাঠিয়ে দিলে কি লেখা যায়, এই মাইনাস থেকে ভেতরে যদি পাঠিয়ে দাও, ভেতরে মিন্স গুণ করে বিয়োগ করে পাঠিয়ে দাও, যদি -1 প্লাস গামা হয়ে যাবে, জিনিসটা হয়ে যাবে কি গামা -1 প্লাস গামা হয়ে যাবে। তো এটা কি রিঅ্যারেঞ্জ করে লিখলে এরকম লেখা যায় গামা, কারণ মাইনাসটা সামনে দেখতে একটু খারাপ দেখায়, তাই না? তো এই কারণে আমি মাইনাসের ভেতরে পাঠিয়ে দিচ্ছি, আর কিছু না। ঠিক আছে, গুণ করে দিছি, ভেতরে গুণ আকারে চলে গেছে, আর এটা টি ছিল, টি থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছি? এই পর্যন্ত বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা জিনিস উল্টা করছি, সরি, এই জায়গায় একটা জিনিস উল্টা হয়ে গেছে। এটা কি নিচে চলে যাবে না? নিচে চলে গেলে তো মাইনাস গামা -1 ডিভাইডেড বাই গামা, এটা তো মাইনাস, আমি একটু উল্টা লিখে ফেলছি, মাইনাস গামা -1 ডিভাইড বাই গামা। এখন বিয়োগ যাবে, এখন বিয়োগ দিব, এখন মাইনাসটাকে ভেতরে পাঠাবো। মাইনাসটাকে যদি ভেতরে পাঠাই দিই, কি লিখবো, মাইনাস গামা +1, মাইনাস ভেতরে চলে গেছে, আর নিচে গামা আছে, গামা থাকবে। ঠিক আছে, তো এখন এই জিনিসটা এইভাবে যদি মাইনাস গামা +1 লিখি, এটা 1 মাইনাস গামাও লেখা যায়, একই জিনিস। ঠিক আছে, পরের লাইনে যে এই লিখতেছি ভাইয়া, কে টু দি পাওয়ার 1 বাই গামা, এখানে এন আর আছে, এন আর থাকবে, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা টি। তাহলে দেখো তো, এই যে অংশটা বাম পাশে, এই যে অংশটা আছে বাম পাশে, এটা কি ধ্রুবক না? কে টু দি পাওয়ার 1 বাই গামা এটাও ধ্রুবক, এন আর এটাও কিন্তু ধ্রুবক, এই জিনিস দুইটাই কিন্তু ধ্রুবক, ধ্রুবক কিনা? এটা দুইটাই ধ্রুবক। এটা যদি ধ্রুবক হয়, তাহলে এই জিনিসটাকে আমরা এই পাশে লিখি, শুধু বাম পক্ষ কি ধ্রুবক, আর ডান পাশে কি আছে? ডান পাশে তোমার এই জিনিসটা আছে, কি আছে? টি আছে, পি টু দি পাওয়ার কি আছে? 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। ঠিক আছে, এই জিনিসটা আছে। তাহলে আরেকটা সম্পর্ক আমরা পাইলাম কার কার মধ্যে? টি আর পি এর মধ্যে। আরেকটা সম্পর্ক আমরা পাইলাম কার কার মধ্যে? টি আর পি এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা, এগুলো ধ্রুবক কেন বললেন ভাইয়া? কারণ কে ধ্রুবক, গামা গ্যাসের ক্ষেত্রে ধ্রুবক, এন গ্যাসের মোল পরিমাণ, এটা তো বাড়াবো না কমাবো না, এটা সেম থাকবে, এটাও ধ্রুবক, আর গ্যাসের মোল আর গ্যাস ধ্রুবক, এটাও কিন্তু ধ্রুবক। ঠিক আছে, তাহলে এই সম্পর্কটা তোমরা ডিরেক্ট মুখস্থ রাখবা। এই জিনিসটা হচ্ছে ডিরাইভেশন, এই প্রসেসটা কিন্তু লাগবে না, বাট তারপরে দিয়ে রাখলাম তোমাদের বোঝার জন্য যে কিভাবে আসলে আসছে। ঠিক আছে, সিম্পল কিছু হিসাব, আর কিছুই না, জাস্ট পাওয়ারের খেলা, আর কিছু না। আর এইটা ডিরেক্টলি মনে রাখতে হবে, টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, এটা ডিরেক্টলি মুখস্থ রাখতে হবে তোমাদের। তাহলে আমরা সামারি পেজটাতে চলে যাই। সামারি পেজটাতে আরেকটা জিনিস আমরা পাইলাম, সেই জিনিসটা কি? টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইজ ইকুয়াল টু কত? ধ্রুবক। এটা হচ্ছে তাপমাত্রা আর চাপের মধ্যে সম্পর্ক। কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। এটা থেকেও একটা সূত্র লেখা যায়, এটা থেকে একটা সূত্র লেখা যায় কি এরকম, T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইজ ইকুয়াল টু T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। এই সম্পর্কটা সরাসরি লেখা যায়। ঠিক আছে, এই সম্পর্ক তিনটা আমরা মুখস্থ রাখবো। কয়টা? 1 2 3, তিনটা সম্পর্ক আমরা মুখস্থ রাখবো। কোন প্রক্রিয়ার জন্য? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। সমস্ত প্রক্রিয়ার জন্য সম্পর্ক কয়টা? সমস্ত প্রক্রিয়ার জন্য সম্পর্ক অনলি একটা। সমস্ত প্রক্রিয়ার জন্য সম্পর্ক কয়টা? অনলি একটা। ঠিক আছে, তাহলে ফাইনালি আমাদের এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, এই চারটা সূত্র। সমস্ত প্রক্রিয়ার জন্য চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য চাপ আয়তন, তাপমাত্রা আয়তন, তাপমাত্রা চাপ। ঠিক আছে, বুঝতে পারছো? লিখা হলে বলিও, লিখা হলে বলবা, সবাই লিখা হলে বলবা, লিখা হইলে বলবা। বোঝা গেছে? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে একটা ম্যাথ করব, একটা ম্যাথ করে ছেড়ে দিব এই সূত্রগুলা কাজে লাগাই। ঠিক আছে, তো চলো ছোট্ট একটা ম্যাথ থাকবে, এটা করলেই হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে যাই তোমাদেরকে। এই যে পেজটা লিখলা, সমচাপ, সমষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য যে সূত্রগুলা, এই সূত্রগুলা প্রশ্ন তো পড়তে হবে। প্রশ্ন পড়ে, প্রশ্ন যদি লেখা থাকে সমষ্ণ প্রক্রিয়া, তাহলে তো বুঝতেই পারতেছো এটা ইউজ করব। প্রশ্ন যদি লেখা থাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে এগুলো ইউজ করব। ঠিক আছে, এখন প্রশ্নে মাঝে মাঝে টেকনিক্যালি
সমষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া লেখা থাকে, মানে সরাসরি লেখা থাকবে না সমষ্ণ প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ওটা একটু টেকনিক্যালি লেখা থাকবে। টেকনিক্যালি কিভাবে লেখে, এইরকম ভাবে লেখা থাকবে যে ধীরে ধীরে চাপ বা আয়তন পরিবর্তন, এইটা বলতে পারো সমষ্ণ প্রক্রিয়ার একটা সিনোনিম। মানে প্রশ্নে যদি এইরকম টাইপের কোনো কথা তুমি পাও, ধীরে ধীরে আস্তে আস্তে চাপ বা আয়তন পরিবর্তন করা হচ্ছে কোনো একটা সিস্টেমের, তাহলে বুঝে নিতে হবে এটা সমষ্ণ প্রক্রিয়া। কারণ সমষ্ণ প্রক্রিয়ায় ধীরে ধীরে চাপ বা আয়তন পরিবর্তন করা হয়ে থাকে। নর্মালি ধীরে ধীরে চাপ বা আয়তন যদি তুমি কোনো জায়গায় চেঞ্জ করো, তাহলে এটা সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে, তুমি শিওর থাকতে পারো। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া অপোজিট, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি এটার অপোজিট। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কন্ডিশন কি, ধীরে ধীরে না, বরং এটা কি দ্রুত, হঠাৎ। প্রশ্নে যদি হঠাৎ বা আকস্মিক এই শব্দগুলো তুমি পাও, প্রশ্নে এরকম বলে দেওয়া থাকবে হঠাৎ করে টায়ারটা ফেটে গেছে বা টায়ার ফেটে গেছে, বেলুন ফেটে গেছে, এই যে প্রসেসগুলো, এগুলো কি খুব দ্রুত হয় না? মানে বেলুনটা ফেটে কি আস্তে আস্তে যায়, আস্তে আস্তে ফাটতেছে, এটা কখনো হয় না, হঠাৎ করে ফেটে যায়, এই পরিমাণের সাইজ থেকে ফেটে ব্লাস্ট হয়ে গেল। এই যে হঠাৎ বা আকস্মিক যদি ফেটে যাওয়ার ঘটনা, এরকম চাপ বা আয়তনের পরিবর্তনের ঘটনা থাকে, হঠাৎ বা আকস্মিক চাপ বা আয়তন পরিবর্তন, এই কথাটা যদি থাকে, রুদ্ধতাপীয় কথাটা যদি নাও লেখা থাকে, তাও বুঝে নিতে হবে এটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। হঠাৎ বা আকস্মিক চাপ বা আয়তন পরিবর্তন হলে এটা কি প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা প্রশ্ন পড়ে মাঝে মাঝে সরাসরি সমষ্ণ কথাটা পাবো না, রুদ্ধতাপীয় কথাটা পাবো না, এগুলোর পরিবর্তে এই ভাষাগুলো প্রশ্নে ব্যবহার করা হয়। ধীরে ধীরে চাপ বা আয়তন পরিবর্তন, এইটা থাকলে বুঝে নিতে হবে এটা সমষ্ণ প্রক্রিয়ার কথা বলতেছে। হঠাৎ বা আকস্মিক চাপ বা আয়তনের পরিবর্তন, এইটা থাকলে বুঝে নিতে হবে এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলছে। রুদ্ধতাপীয় কথাটা থাকবে না, এই কথাটা থাকবে, বুঝে নিতে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্নের ভাষার মারপ্যাচ বোঝা। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা ম্যাথ পারে না জাস্ট প্রশ্নের ভাষার মারপ্যাচ না বোঝার কারণে। সো ভাষার সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। সাডেনলি যদি কোনো চেঞ্জ হয় তাহলে এটা রুদ্ধতাপীয়, আর যদি স্লোলি কোনো চেঞ্জ হয় তাহলে এটা কি সমষ্ণ। ঠিক আছে, বুঝতে পারছো? তো চলো একটা ম্যাথ করি, একটা ম্যাথ করলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, একটা ম্যাথ করি, একটা ম্যাথ করলেই ক্লিয়ার হয়ে যাবে। সবাই এই প্রশ্নটা তুলে ফেলো ফার্স্ট, সবাই এই প্রশ্নটা ফার্স্ট তুলে ফেলো। এটাই করেই আমরা ছুটি দিয়ে দিব, এটা করেই ছুটি দিয়ে দিব, এটা করেই ছুটি দিয়ে দিব। ঠিক আছে, তুলে ফেলো সবাই ফার্স্ট। সামিয়া বিনতে ইকবাল বলছো ইউটিউবে আপনার সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড পেপার চ্যাপ্টার 6 এর সব বেসিক ক্লাস পাবো? হ্যাঁ অবশ্যই, একাডেমিক লেভেলের যা দরকার সবই পাবা। একদম এই ক্লাসগুলোকে অ্যাডমিশনের আগ পর্যন্ত থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে, এটা একদম তোমাদের ফাইনাল অ্যাডমিশন টেস্ট পর্যন্ত থাকবে। ঠিক আছে, তোলা হইলে বলিও। এই প্রশ্নটা তুলছো সবাই? ওকে ফাইন, তুললে চলো এটা করে ফেলি। বলছে টায়ারে রক্ষিত কোনো গ্যাসের চাপ দেওয়া আছে, টায়ারে রক্ষিত একটা গ্যাসের চাপ দেওয়া আছে, এটা কি প্রেসার আদি ক্ষেত্রে বা P1। হ্যাঁ, বলছে টায়ারটা হঠাৎ ফেটে গেলে এর আয়তন কি হয়, 6 গুণ হয়ে যায়। স্বাভাবিক, টায়ার যখন গ্যাস যখন ফেটে যায়, টায়ারের মধ্যে থাকা অবস্থায় গ্যাসটা অনেক সংকুচিত অবস্থায় থাকে, ফেটে যাওয়ার পরে এটা কি প্রসারিত হয়ে চারদিকে ছড়িয়ে যায়, তাই না? তো বলে দিছে শেষ আয়তনটা যেটা, সেটা আদি আয়তনের কত গুণ, 6 গুণ, 6 গুণ হয়ে গেছে এটা বলছে না? তাহলে এই জিনিসটা দেওয়া আছে, আয়তন 6 গুণ হয়ে যাওয়া মানে শেষ আয়তন আদি আয়তনের 6 গুণ। শেষ আয়তনকে V2 বললাম, আদি আয়তনকে V1 বললাম। এই দুইটা জিনিস দিয়ে তোমাকে বলছে গ্যাসটা কত পরমাণুক বলে তুমি মনে করো, মানে গামাটা বের করতে বলছে। কারণ আমরা জানি গামা এর মান 1.66 হলে এটা এক পরমাণু গ্যাস, গামা এর মান 1.33 হলে এটা 3 পরমাণু গ্যাস বা বহু পরমাণু গ্যাস, গামা এর মান যদি 1.4 আসে এটা কি, এটা
দ্বিপরমাণু গ্যাস। তো আমি গামা বের করলেই মোটামুটি আইডিয়া করে ফেলতে পারবো কত পরমাণু গ্যাস। তো চলো আমরা এই ম্যাথটা যখন করব তখন আমাদের সূত্র তো কি প্রক্রিয়া, প্রথমত ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে সূত্র চুজ করার ক্ষেত্রে কি প্রক্রিয়াটা, এটা কি প্রক্রিয়া হবে, সমষ্ণ হবে না রুদ্ধতাপীয় হবে, কোনটা সমষ্ণ হবে না রুদ্ধতাপীয় হবে বলো? রুদ্ধতাপীয়। কারণ কি? কারণ গামা কারণ গামার ব্যাপার আছে একটা, এটা একটা জিনিস, এটা একটা বোঝার বিষয়, এভাবে একটা বুঝতে পারো, অথবা এভাবে বোঝা যায় টায়ার ফেটে গেছে, টায়ার তো আর আস্তে আস্তে ফাটবে না, হঠাৎ ফেটে যাবে, হঠাৎ এই কথাটা আছে, এই কথাটা থাকা মিন্স কি? রুদ্ধতাপীয়। ঠিক আছে, প্রশ্ন পড়ে কিন্তু বুঝতে হবে যে এই কথাগুলো থাকলে এটা কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা সূত্র যখন লিখবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া সূত্র লিখবো, কার কার মধ্যে রিলেশনশিপ লিখবো? পি আর ভি এর মধ্যে। তাহলে আমি লিখবো P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কি P2 V2 টু দি পাওয়ার গামা। বুঝতে পারছো কেন? কারণ এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক, এই সূত্রটাই। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই সূত্রটাই। ঠিক আছে, আচ্ছা এখন আসো, বুঝলাম এই জিনিসটা, আমার গামা লাগবে, গামা লাগলে অবশ্যই P1 V1 P2 V2 দেওয়া থাকতে হবে, তাইলে আমি গামা বের করতে পারবো। দেখো তো P1 দেওয়া আছে, কোনো সমস্যা নেই। P2 কি দেওয়া আছে? P2 কি দেওয়া আছে? দেওয়া নাই, বাট একটা কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে এই ম্যাথটাতে, একটা কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। কমন সেন্সটা কি? সেটা হচ্ছে টায়ার ফেটে গেছে, ধরো সাপোজ এই হচ্ছে টায়ারটা ছিল, হ্যাঁ এই হচ্ছে টায়ারটা ছিল, এই টায়ারের গ্যাস এগুলা এটা যখন ফেটে বাইরে যাবে, ফেটে যখন বাইরে যাবে তখন গ্যাসগুলা কোথায় উন্মুক্ত হবে? পরিবেশে। কোথায় উন্মুক্ত হবে? পরিবেশ বা বায়ুমণ্ডলে, বা বায়ুমণ্ডলে, রাইট, পরিবেশের বায়ুমণ্ডলে উন্মুক্ত। এখন বায়ুমণ্ডলে যাওয়ার পরে তার উপরে কে চাপ দিবে? বায়ুমণ্ডলে যাওয়ার পরে তার উপরে কি আমি চাপ দিব না তুমি চাপ দিবা? টায়ারের গ্যাস যখন বেরোবে কেউ না, মানে বায়ু চাপ দিবে, রাইট, বায়ুমণ্ডল চাপ দিবে। বায়ুমণ্ডল যদি চাপ দেয় তার মানে আদিতে তার একটা চাপ দেওয়া ছিল, সেই চাপটা হচ্ছে P1। এই যে আদিতে যে চাপটা দেওয়া ছিল তার, সেটা হচ্ছে কি P1। শেষে যে চাপটা হবে সেটা হচ্ছে P2, আর P2র চাপটা কে দিবে? বায়ুমণ্ডলের চাপ। P2র চাপটা কে দিবে? বায়ুর চাপ। বায়ুর চাপ কত? বায়ুমণ্ডলের চাপ কত? 1 atm। 1 atm। তাহলে আমার টায়ারের ভেতরে রক্ষিত গ্যাসটা যখন বাইরে যাবে তখন তার উপরে চাপ দিবে বায়ুমণ্ডল। এটা তোমাকে প্রশ্নে বলে দেবে না, এটা কমন সেন্স, এটা বুঝে নিতে হবে যে পরে যাবে কোথায়? বায়ুতে, আর বায়ুতে চাপ দিবে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের চাপ কত? 1 atm। এটা মুখস্থ। 1 atm যদি হয় তাহলে 1 atm কে প্যাসকেলে নাও। আমরা কি জানি 1 atm কত প্যাসকেলের সমান? মুখস্থ রাখতে হবে কিন্তু 101325 প্যাসকেল। এইটাও মুখস্থ রাখতে হবে যে 1 atm কত প্যাসকেলের সমান? 101325 প্যাসকেলের সমান। তাহলে এই জিনিসটা আমি জেনে গেছি, তাহলে P1 ও জানি, P2 জানি, সবই কিন্তু জানি। তাহলে দেখো তুমি V1 গুলাকে এক পাশে করো, ঠিক আছে, V1 গুলাকে এক পাশে, V2 বাই V1 ওইটাকে এক পাশে করো, তাহলে হবে V2 বাই V1 এক পাশে করলাম, মানে এটাকে পাশে নিলা, এটাকে পাশে নিচ্ছ কিন্তু লিখতেছো ডান পাশে। P1 বাই P2, ওকে, টু দি পাওয়ার গামা ছিল, টু দি পাওয়ার গামা থাকবে, এটাই পাশে গেছে, হোল টু দি পাওয়ার গামা। V2 বাই V1 দেওয়া আছে তোমার কাছে, কত দেওয়া আছে? 6 টু দি পাওয়ার গামা, 6 দেওয়া আছে, তাই না? V2 ইজ ইকুয়াল টু 6 V1, মানে V2 বাই V1 ইজ ইকুয়াল টু 6। P1 এর ভ্যালু তুমি জানো, বসায় দাও, কত আসে? 1098140.163 ডিভাইডেড বাই P2 কত? 101325। ঠিক আছে, তাহলে দেখো এটা হিসাব করে কত আসে, দেখো এটা হিসাব করে কত আসে, দেখো 1098140.163 ডিভাইডেড বাই 101325 আসছে কত? 10.837, 10.837 বা 838 এরকম কিছু আসছে। ঠিক আছে, 78 যেহেতু 838 এরকম কিছু আসছে। ওকে ফাইন। আচ্ছা, এখন এই জিনিসটা যদি আসে তাহলে আমরা, আচ্ছা এটাকে এপাশে রেখে নিচে করে ফেলি, তাইলে হবে। এটা যদি আসে, এইটা থেকে আমরা কিভাবে এখন কাজ করব? আমার আসছে 6 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু এত। গামা কেমনে বের করো? ফার্স্ট অফ অল ক্যালকুলেটরে 1 সমীকরণ 51 দিয়ে ডিরেক্ট বের করতে পারবা। ক্যালকুলেটরে 1 সমীকরণ 51, 6 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 10 পয়েন্ট, এটা বসায় 1 সমীকরণ 51 দিয়ে ডিরেক্ট গামা বের করতে পারবা। অর আরেকটা উপায় আছে, উভয় পক্ষে লগ বা লন নিয়ে, উভয় পক্ষে লগ বা লন নিয়ে বের করতে পারবা। ঠিক আছে, আমি ব্রড প্রসেসই দেখা দিচ্ছি। ঠিক আছে, সো উভয় পক্ষে যদি লগ নাও তাহলে দেখো বাম পাশে কি, বাম পাশে কি
লগ 6 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ডান পাশে কি লগ 10.838। এটা যদি যারা হাতে করবা, আর যারা ক্যালকুলেটর করবে তারা কিন্তু এখানেই অ্যান্সার বের করে ফেলতে পারবা। হ্যাঁ, যারা হাতে করবা তাদের জন্য দেখাচ্ছি। গামা আমরা জানি লগের পরে কোনো রাশি থাকলে সেটা যদি পাওয়ার থাকে, পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়, তাহলে গামাটাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো কিনা? সামনে নিয়ে আসলাম, লগ 6 এরকম থাকবে। গামা সামনে চলে আসছে লগ 6, তাহলে গামা লগ 6 ইজ ইকুয়াল টু এই জিনিসটা থাকলো লগ 10.838। ক্যালকুলেটরে কিন্তু তুমি এখন ইজিলি বের করতে পারবে। ইজিলি বের করা যাবে না? গামা ইজ ইকুয়াল টু কত? গামা ইজ ইকুয়াল টু বের করা যাবে। তুমি লগ 10.83 ভগ্নাংশ লেখো, একটা ভগ্নাংশের উপরে দাও লগ 10 বেস, নিচে বেস দেওয়া যায়, বেস কত দিবা 10। হ্যাঁ, লগ 10 বেস কত? 10.838 ডিভাইডেড বাই লগ কত? 10 বেস, লগ 10 বেস কত? 6, তাহলে আসে কত? 1.33। আসছে কত? 1.33। ঠিক আছে, আমি দেখাবো, দুইটা প্রসেসই দেখা দেবো ক্যালকুলেটর কিভাবে করছে। তো 1.33 আসার মানে কি? গ্যাসটা কি পরমাণু? আমরা জানি গামা যদি 1.33 হয়, গ্যাসটা 3 পরমাণু। ঠিক আছে, 3 পরমাণু গ্যাস। তোমার কাছে এটাই জানতে চাইছিল না গ্যাসটা কি পরমাণু? 3 পরমাণু গ্যাস। ঠিক আছে, ওকে। এবার ক্যালকুলেটরে দেখাই দিই কিভাবে আসলে করছি আমি এই জিনিসটা। হ্যাঁ, ক্যালকুলেটরে দেখাই দিচ্ছি। দেখো ক্যালকুলেটরে ফার্স্ট অফ অল এটা দেখাই দিই, ক্যালকুলেটর ডিরেক্ট কিভাবে করবা। ডিরেক্ট কিভাবে করবা? এটা যারা ডিরেক্ট করবা, এইভাবে করবা না, ডিরেক্ট করবা, তারা কিভাবে করবা? 6 টু দি পাওয়ার কি আছে? গামা, গামাই তো বের করবো। এক্স লিখে দিব। এক্স কেমনে লেখে? এক্স এভাবে লিখ। ঠিক আছে, তাহলে আমি 6 লিখলাম, তারপরে টু দি পাওয়ার সাইন দিলাম, এই যে এটা ক্লিক করে, তারপরে এক্স লিখলাম। ঠিক আছে, রাইট এরো ক্লিক করে ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন কিভাবে দেয়? আলফা দিয়ে ক্যালক দিলাম। এরপরে এই 10. কি 383, সরি 838। ঠিক আছে, দিলাম। এখন এটা হিসাব করবো কিভাবে? শিফট ক্যালক ইকুয়াল, চলে আসছে অ্যান্সার 1.33। এক্স ইজ ইকুয়াল টু 1.33, মানে গামা চলে আসছে। ডিরেক্ট লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। আর যারা এভাবে করবা তাদের কাজ তো সহজ, তাদের তো মোটামুটি দেখাই দিয়েছি কি করবা। হ্যাঁ, তাদের কাজ তো সহজ, তারা জাস্ট লাস্টে ভাগ দিয়ে দিবা যখন, তখন এইভাবে তোমার কি গামাটাকে এক পাশে করে বাকি সব যখন অন্য পাশে করবা, তখন কি লগ হ্যাঁ 10.838 ডিভাইডেড বাই কত? লগ 6। যারা ইএক্স ক্যালকুলেটর ইউজ করতেছো তারা কিন্তু বেস সিলেক্ট করতে পারো। বেস সিলেক্ট করার সময় বেস কিন্তু 10 দিয়ে দিবা, নিচে ছোট করে যেটা থাকে বেস। আর নিচে এই জায়গায় কিছু নাই মানে এই জায়গায় কি আছে? এই জায়গায় কিছু নাই মানে এই জায়গায় 10 আছে। এই জায়গায় কিছু নাই মানে এই জায়গায় 10 আছে। ঠিক আছে, বেস দিয়ে দিবা তোমরা 10। ইএক্স ক্যালকুলেটর যারা, আর ইএসএ তো দেওয়া লাগে না, ইএসএ আমার এটার মতন ডিরেক্ট। হ্যাঁ, ডিরেক্ট এটা দিয়ে ইকুয়াল দিয়ে দিবা, তাহলে একই অ্যান্সারই আসবে। ঠিক আছে, ক্লিয়ার? তো দুইভাবেই দেখে দিলাম, ক্যালকুলেটরে যারা করবা ডিরেক্ট, অথবা যারা লগ নিয়ে এভাবে ভাঙায় করবা তারা। ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? একদম ত্রিপরমাণুক আর বহু পরমাণু একই, তাহলে কি এটা বহু পরমাণু লিখবো কিনা? গুড কোশ্চেন। আমি বলবো পার্সোনালি এই সকল ক্ষেত্রে 1.33 আছে, ত্রিপরমাণুকে দিবা। বহু পরমাণুকের জন্য 1.33 ইউজ করি, বাট যদি গামা দেখে শনাক্ত করতে বলে গ্যাসটা কত পরমাণু, 3 পরমাণু দিবা। ঠিক আছে, মানে ফার্স্ট চয়েস 3 পরমাণু। যদি অপশন ধরো, এটা একটা এমসিকিউর ম্যাথ যদি হইতো, ইনকেস অপশনে 3 পরমাণু নেই বহু পরমাণু, তাহলে বহু পরমাণু দেখাবা। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে আমরা এই ম্যাথগুলা করে ফেলতে পারবো। তাহলে তোমাদের দুইটা হোমওয়ার্ক দিই, তাহলে তোমরা নিজেরা ট্রাই করো জানো। ঠিক আছে, আচ্ছা হোমওয়ার্ক নাই আজকে, হোমওয়ার্ক নাই, বাট একটা এমসিকিউ চিন্তা করবা, এটা নিজেরা চিন্তা করবা এটা কি হবে। হ্যাঁ, এটা নিজেরা চিন্তা করবা এটা কি হবে, এটাই হোমওয়ার্ক। যাও এটা চিন্তা করবা, এটা লেখার কিছু নাই, ম্যাপ করার কিছু নাই। ঠিক আছে, ওকে ফাইন। ওকে ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ তাহলে তোমাদের সবাইকে। ঠিক আছে।